এই আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা কমিটির সদস্য জনাব রাশেক রহমান। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? আমি আছি আছি আলহামদুলিল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি অত্যন্ত অসুস্থ এবং আমরা তার জন্য দোয়া করি যাতে আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন এবং দেশবাসীর সেবা করার সুযোগ দেন। তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিশেষ বিমানে। তো এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? আহ, প্রথমত বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী নেত্রী ছিলেন এবং সবচেয়ে বড় বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপির চেয়ারপারসন। স্বাভাবিকভাবেই তিনি বহু লক্ষ কোটি মানুষের অভিভাবক। সেই জায়গা থেকে তার সুস্থতার প্রয়োজন আছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান সংকটময় অবস্থায়। এবং আমি একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আমি তার আরোগ্য কামনা করি। আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঠিক একইভাবে আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ দল, ঐতিহ্যবাহী দল, সেই দলের অভিভাবক। তাদের সুস্থতা, তাদের ভালো থাকাটা প্রাসঙ্গিক বাংলাদেশের মানুষের ভালো থাকার জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বিএনপি দায়ী করতেছে যে শেখ হাসিনাকে, যে বেগম খালেদা জিয়ার এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী, তাকে অন্যায়ভাবে জেলখানায় রাখা হয়েছিল, আবার বলা হয় স্লো পয়জনিং করা হয়েছিল এবং এবং শেখ হাসিনা বিভিন্ন সময় অনেক কটু কথা বলেছেন যে এত বয়স হয়ে গিয়েছে, বাঁচার দরকার কি, এরকম মানে ব্লেম করে থাকেন। এইসব ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা? এরকম কথা কি নেত্রী কখনো বলছেন? আমি তো শুনি নাই এরকম কথা। বলেন নাই না বোধহয়। না, মানে বলছে যে 80 তো প্রায় কাছাকাছি বয়স হয়ে গেল, আর কত, আর আর বাঁচবেন কি এখনো এই আমার জানা নেই, এটা হিয়ারসে, আমি এরকম কথা শুনি নাই। আর যেটা বলছেন স্লো পয়জনিং, এটা তো প্রশ্নই আসে না। স্লো পয়জনিং কেন করা হবে? এটার কোনো প্রমাণ আদি তো আমরা হাতে পাই নাই, এবং আমারও চোখে পড়ে নাই। এবং আমার মনে হয় না যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ওই ধরনের জিজ্ঞাসা ভিতর কাজ করে যে তিনি স্লো পয়জনিং করতে, কেন এটা করতে হবে? এগুলো আসলে হিয়ারসে কথা, বুঝছেন না? এগুলো পলিটিক্যাল রেথরিক। রাজনীতিকে অনেক মানুষ চমকপ্রদ করার জন্য চটকদার কথাবার্তা বলে। সেসব কথায় ধরেন আমরা বা আমাদের মতো যারা আছি, আমাদেরও যেমন খুব একটা গুরুত্ব দেওয়ার সুযোগ নাই, ঠিক একইভাবে আমি মনে করি গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা যারা আজকে বিশেষ সময়ে বাংলাদেশে একটা বিশেষ ধরনের কি বলবো সেবাই দিচ্ছেন, এটা কিন্তু স্বাভাবিক সময় নয়। হ্যাঁ, সেই সময় আপনাদের আসলে এসব কথায় খুব একটা বেশি গুরুত্ব দেওয়া উচিত না। এমনি বাংলাদেশ বিভক্ত এবং বিভ্রান্ত অবস্থা আছে, সেই জায়গায় যদি আরো বিভক্তি তৈরি হয়, তাহলে সামনের দিনে আমরা কি সংহতি বা কি ঐক্যের উপর ভিত্তি করে সামনে এগোবো? অবশ্যই মানুষের দৈর্ঘ্য, প্রস্থ, আকার, আকৃতি, প্রত্যেকটা জায়গায় ভেদাভেদ আছে, কিন্তু তারপরে দিনের শেষে মৌলিক কিছু জায়গায় তো মানুষ হিসেবে তার অভিজাতের একটা ঐক্যের জায়গা তৈরি হয় বা তৈরি হওয়ার সুযোগ থাকে। সেটাকে যেভাবে হোক আমাদের সমুন্নত রাখতে হবে। সুতরাং চটকদার কথায় নিজেদেরকে ভাসিয়ে দেওয়ার আসলে সুযোগ আমি নাই এবং মনে হয় ঠিক হবে না। আমি জানি না এখন যে কথা বলবো সেটা আপনার কাছে চটকদার মনে হবে কিনা। অনেকেই মনে করেন যে বেগম জিয়া জীবিত নেই, অনেকেই মনে করেন যে তিনি খুব জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, কিন্তু যেহেতু তারেক রহমান বাংলাদেশে আসতে পারবেন না, এর জন্য তাকে বিশেষ ব্যবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আসলে তাকে সেখানে আসলে তার চিকিৎসা হওয়ার আর কিছুই নাই, কারণ তিনি একদম শেষ পর্যায়ে আছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন যে দুইটা দলেই -2 এর কার্যক্রম চলতেছে, মানে নেতৃত্ব পরিবর্তনের চিন্তা চলতেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনি কি একটু ব্যাখ্যা করতে পারবেন যে আপনি কি মনে করেন আসলে কি আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতৃত্বকে পরিবর্তনের পরিকল্পনা চলছে কিনা, এবং যদি হয় তাহলে এটা কারা করতেছে? প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন যে as far as I am concerned, Begum Khaleda Zia is totally alive, because number one, I'm not a doctor. Number two, I don't belong to BNP. I'm a hardcore Aumi leader. Number three, in this case, the only source that I can rely on is the published newspapers and the TV channel. So, পত্রিকা এবং টেলিভিশন থেকে যা পাই তাতে করে তিনি বেঁচে আছেন। কতটা সুস্থ আছেন বা কতটা অসুস্থ সেটা বোঝার মতো
চিকিৎসকের যেই চোখ বা যেই জ্ঞান সেটা তার আমার নাই। এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে অপর একজন রাজনৈতিক নেতার ব্যাপারে আমার যেটুকু শুভকামনা বা আল্লাহ তালার কাছে যেটা আমরা দোয়া করি সেটা আপনাকে আমি বললাম। এখন আমি আমার রাজনৈতিক অনুভূতির জায়গা থেকে এতটুকু বলতে পারি যে জনাব তারেক জিয়া সাহেব হয়তো বা বেগম খালেদা জিয়ার সাথেই বাংলাদেশে ফিরবেন, এই জায়গাটাতে রাখতে চাই। কিভাবে, কেন, কখন সেটা না হয় প্রকাশিত হবে পরবর্তীতে, তবে আমি যেটা বুঝি যে বেগম খালেদা জিয়ার সাথেই জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন, এটা আমি অনুভব করছি। আর 2 নাম্বার, সজীবদের জয় ভাই যে আশঙ্কার কথা বলেছেন, সেই আশঙ্কা নিয়ে তো গত 15 মাস ধরে আমরা বারবার বিভিন্ন রকম পলিটিক্যাল যে ন্যারেটিভ গুলো আছে, পলিটিক্যাল যে হাইপোথিসিস গুলো আছে সেগুলো তো শুনেছি। তবে বাস্তবতা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগে কোনোদিনও আমি মনে করি না যে জননেত্রী শেখ হাসিনা ছাড়া ঐক্য প্রতিষ্ঠা করা বা ঐক্য বজায় রাখা সম্ভব। সুতরাং অবশ্যই আওয়ামী লীগের দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরের যে নেতৃত্ব যারা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, যাদের কারণে 5ই আগস্টে আজকে আমাদের এই দশা, তাদের ব্যাপারে পরিবর্তন, অনেক সময় তাদেরকে পরিত্যাগের আলাপ আলোচনা তীব্র থেকে তীব্রতর হয়েছে, আবার ম্লান হয়েছে, আবার নতুন করে জাগ্রত হয়েছে। এবং এখনো তারা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে যাচ্ছেন যে আসলে একটা ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আওয়ামী লীগ একটা জীবনধারা, এখানে কাউকে আসলে ওইভাবে বাদ দেওয়ার কোনো কিছু নাই। তবে কাকে আপনি কতটুকু দায়িত্ব দিবেন, কাকে আপনি কতটুকু সামনে নিয়ে আসবেন, এই জায়গাটা রয়ে গেছে এবং সেটা সম্পূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার এখতিয়ার, তিনি দলের সভানেত্রী। যদিও এই দলে একটি কেন্দ্রীয় কমিটি আছে বা প্রেসিডিয়াম সদস্যরা আছে, সেখানে তাদের ভূমিকা খুব মুখ্য বা তাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে গত 15 বছরে মনে হয়নি। উনি যেটা বলবেন সেটাই হবে। সুতরাং উনি যদি চান পূর্ববর্তী যেই নেতৃত্ব বিশাল বিতর্কের সৃষ্টি করেছে তাদেরকে দিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য, তাই চলবে। তাতে করে দলের ভালো বা মন্দ কি হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু আমি মনে করি না যে এখানে আওয়ামী লীগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করার কোনো সুযোগ আছে, বা এটা বাস্তব না, বা এটা বাস্তবতার নিরিখেও আমি মনে করি একটা ভুল সিদ্ধান্ত হবে। হুম, এটা গেল এক। আর 2 নাম্বার, বিএনপি তো আমার কাছে মনে হয় নাই যে কোনো অবস্থায় বেগম খালেদা জিয়াকে মাইনাস করার কোনো সুযোগ আসলে আছে। এগুলার বাস্তব মান একেবারে শূন্যের কাছাকাছি। কারণ দিনের শেষে সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক যে পট, সেটা আসলে ক্যারিজম্যাটিক লিডারশিপের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং সেখানে ক্যারিজমা প্লাস হেরিডিটারি পলিটিক্সের যে ধারা, যে ধারাবাহিকতা, সেটা এখনো বজায়মান। এবং আমার মনে হয় না এখানে মাইনাস হওয়ার কোনো সুযোগ আছে। না না, এখানে আহ, আপনি তো অনেক খবর রাখেন। আপনার সঙ্গে টকশো করার আগে আমি এক জায়গায় বলতেছিলাম যে বাসায় যেতে হবে, আমি টকশো করবো রাশেক রহমানের সঙ্গে, তখন আমার একজন বলতেছে উনি তো খুব জ্ঞানী। মানে আপনার প্রশংসা করতেছিল। থ্যাংক তো ইউ। আপনি কি মনে করেন যে সজীব ওয়াজেদ জয় কিন্তু বলেছে যে -2 এর চক্রান্ত চলতেছে, এই চক্রান্ত আসলে কে করতেছে? আপনি আপনি নিশ্চয়ই বললেন যে এইমাত্র বললেন যে আওয়ামী লীগের মানে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, বিএনপিতেও খালেদা জিয়ার কোনো বিকল্প নাই, কিন্তু এটা তো হচ্ছে। না, তাহলে চক্রান্ত। সজীব ওয়াজেদ জয়ের মুখ থেকে বলা হলো যে চক্রান্ত চলতেছে, তারেক রহমান ফেসবুক পোস্ট দিয়ে বলতেছে যে আমি দেশে আসতে পারতেছি না এবং কেন আসতে পারতেছি না সেটা বলা যাবে না। তো সব মিলে আসলে এই জ- চক্রান্তটা আসলে করতেছে না, কে? ভারত, আমেরিকা, সেনাবাহিনীর, জামাত ইসলাম, কে করতেছে? না, জয় ভাইয়ের যে আশঙ্কা সেটা তো আমি বলি নাই যে ভুল। এটা তো 15 মাস ধরেই আশঙ্কাটা চলছে। আমি বলেছি বাস্তবতায় কি হবে, যে যত ষড়যন্ত্রই করুক। আমার জায়গা খুব পরিষ্কার, একটা হচ্ছে আশঙ্কা, শঙ্কা, সন্দেহ, আরেকটা হচ্ছে বাস্তবে কি হবে, কি অবধারিত সত্য। রাজনৈতিক বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এটার পরিবর্তন করার কোনো সুযোগ নাই এই বাস্তবতায়। দ্বিতীয় কথা, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকেও পরিবর্তন করে অন্য কাউকে আপনি চেয়ারপারসন করবেন, এটাও বাস্তবতা অ্যালাউ করবে না। চক্রান্ত নেই সেটা কিন্তু আমি বলি না, আমি জয় ভাইয়ের সাথে একমত, চক্রান্ত আছে। এখন আপনি যদি প্রশ্ন করেন কারা চক্রান্ত করছেন, তাহলে এটার পরিষ্কার উত্তরটা হবে যে আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি জামাত ইসলামী, তাদের পক্ষ থেকে এই চক্রান্ত চলছে। তারা নতুন করে রাজনীতির আকাশে একটা ব্রিদিং স্পেস পেয়েছে 5ই আগস্টের কারণে।
এবং যার দরুন তারা এখন মনে করছেন যে তাদের বিএনপি কে প্রয়োজন নাই, কাউকেই কোনো প্রয়োজন নাই। এবং তারা কিন্তু 1971 সালে তাদের যে ভূমিকা বাংলাদেশের বিরুদ্ধে সেই বিষয়ে খুব একটা নমনীয় না, বা এটা যে সঠিক ছিল না, বা এটা যে একটা ঐতিহাসিক ভুল ছিল, অপরাধ ছিল, অন্যায় ছিল, সেই জায়গাটা তারা ঠিক যেতে ইচ্ছুক না। তারা 100 বছরের সেটা তো হিস্ট্রি আসছে। সেটা তো শেখ হাসিনাও ইচ্ছুক না। না, আমি আসছি। আপনি তো আমাকে একটা একটা করে প্রশ্ন করবেন, সব যদি একসাথে প্লিজ। তাহলে উত্তর দিতে পারবো না। জি, সরি প্লিজ। আমাকে তো এক একটা কম্পার্টমেন্ট করে উত্তর দিতে হবে। আপনার প্রশ্নগুলোকে আমি সম্মান করি, এই জন্য তো আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে জামাত ইসলামী does not really want BNP to prevail the way they should prevail. Equally, they don't want Awami League to prevail the way they should prevail. And they know it in a profound fashion that without Sheikh Hasina, unity of Awami League can be questioned, number one. It will become vulnerable. And number two, unity of BNP will definitely become questionable. It can be questioned, and not only that, in reality, এই দুটা দলের ইউনিটি ফল্টার করবে যদি এই দুজন মানুষ না থাকেন। সুতরাং এই চেষ্টাটা রাজনৈতিকভাবে আছে। এখন তারেক জিয়া সাহেব কেন দেশে আসতে পারছেন না, এই বিষয়ে আমার অনেক মতামত আছে, কিন্তু আমি সব মতামত টকশোতে দিতে পারি না, দেওয়ার আমি এখন না। আপনার সাথে আরো প্রোগ্রাম হবে, আলাপ হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি আমাকে মোটা দাগে জিজ্ঞাসা করলেন যে কারা এই চক্রান্তের সাথে জড়িত, এখানে দেশগুলোর থেকেও বড় কথা আমি মনে করি যে একটা রাজনৈতিক গোষ্ঠী যারা আসলে এই দুটি দল যারা মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে, তাদের কাউকেই চান না একটি সুবিধাজনক অবস্থায়, তারাই এই চক্রান্তে লিপ্ত আছে। এখানে আহ, সাংবাদিকরা প্রশ্ন করেছিল জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে যে তুরস্কের যে গোয়েন্দা সংস্থা এমআইটি এটার সঙ্গে মিলিয়ে আপনারা আসলে তারেক রহমানকে সরিয়ে ফেলতে চান কিনা। উনি অস্বীকার করেছেন। উনি বলেছেন যে তারেক রহমানও নির্যাতিত, আমরাও নির্যাতিত, আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু আমরা তাকে সরিয়ে ফেলতে চাই না। কিন্তু জামাত ইসলাম তো এটা অস্বীকার করতেছে। তারা তো বলতেছে যে আসলে আমরা মাইনাস চক্রান্তের সঙ্গে জড়িত নই। না, আপনি যদি এখন মাইনাস রাশেক রহমানের সাথে জড়িত হন, আপনি কি লোকের সামনে বলবেন নাকি যে আপনি জড়িত? জি, এখন অবশ্যই। এখন ঘটনা হচ্ছে মানুষের মানে কাজে তো মানুষের পরিচয়। আপনি মনে করেন 5ই আগস্টের পরে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরাজমান ইতিহাস বা স্মৃতিগুলোর উপরে আঘাত এসেছে, তাতে করে কি সত্যিকার অর্থে আপনি দেখে মনে হয় যে তাদের কোনো দীর্ঘমেয়াদী সম্মান, ভালোবাসা বা এগুলোকে সংরক্ষণ করার কোনো ইচ্ছা আছে? সেখান থেকে খুব ইজিলি ডিরাইভ করা যায় যে যদি বাংলাদেশের স্বাধীনতাই সুরক্ষিত না হয় তাদের হাতে, তাহলে মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি বীর উত্তম ছিলেন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, তার সন্তান কিভাবে সুরক্ষিত হবে? আমার কাছে তো সমীকরণটা বোধগম্য হয় না। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে তারেক রহমানের জায়গায় যদি অন্য কেউ হতো, তার মা হতো, তাহলে এত চিন্তা না করে তিনি দেশে চলে আসতেন জীবনের ঝুঁকি নিয়েই? সেটা তো অন্য ব্যাপার, এটা তো তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। হ্যাঁ, অবশ্যই তারেক জিয়ার সুযোগ ছিল 5ই আগস্টের পরে 6ই আগস্ট বা 7ই আগস্ট বাংলাদেশে চলে আসার। আসলে যেই অবস্থা বিরাজমান ছিল, তাতে করে প্রধানমন্ত্রী না হয়েও তো পুরা দেশ তার কথায় উঠতে আর বসতো। সেটা সেই ঝুঁকি সে নিতে পারে নাই বা নেয় নাই। সেটা তো তার রাজনৈতিক সিদ্ধান্ত, তার পরিপক্কতা, তার পরিণত হওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো খুব ব্যক্তি পর্যায়ে। এই বিষয়ে আমি আসলে কমেন্ট করতে পারি না। তার থেকে বড় কথা কি, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আমি বিএনপির কো চেয়ারম্যান সম্বন্ধে কি বলবো, মানে কি বলার সুযোগ আসলে আমার আছে? জি, ধন্যবাদ। নির্বাচন ঘনিয়ে আসতেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেখানে যতটুকু আমরা বুঝি যে যে বিএনপি এবং জামাত ইসলাম অংশ নিবে এবং সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং প্লাস পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে 21 বছর, পুতুলকে জয়কে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, এমনকি শেখ রেহানাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। টিউলিপ সিদ্দিকী নাকি তার খালাকে চাপ দিয়েছিলেন শেখ রেহানাকে প্লট দেওয়ার জন্য, সেখানে তাকেও কারাদণ্ড দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে আপনি কি মনে করেন যে ইউনূসের পর আসলে কি হতে যাচ্ছে? নির্বাচন কি আসলে আদৌ হবে কিনা, বা সেখানে আওয়ামী লীগের পরিকল্পনা কি, বা কি হতে পারে, আপনি যদি একটু বলতেন আমাদেরকে। ডক্টর ইউনূস থাকতে থাকতেই তো নির্বাচন হয়ে যাবে, এটা পরিষ্কার। এটা পরিবর্তন বা আটকানোর কোনো সুযোগ আর নাই।
বর্তমান সরকার এবং আওয়ামী লীগ ছাড়া অন্য সকল দলই মোটামুটি নির্বাচনী একটা ট্রেন বলেন বা নির্বাচনী একটা আবহে নিজেদেরকে প্রবেশ করিয়েছে, সুতরাং এর থেকে বেরিয়ে আসার সুযোগ নাই। আমি আমার চোখে যেটা দেখছি যে ডক্টর ইউনূস নির্বাচনটা করে দেওয়ার পরে উনি আসলে, যেটা আমি বুঝতে পারছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তায়, উনি খুব মনে প্রাণে চাচ্ছেন যে কোনো ভাবে নির্বাচনটা হয়ে গেলে তিনি বলতে পারবেন যে বাংলাদেশের প্রতি তার ঐতিহাসিক যে দায় ছিল সেই দায়ের একটা বৃহৎ অংশ তিনি পালন করেছেন, সেই জায়গাটায় তিনি যেতে চান। আর দ্বিতীয় যেই ব্যাপারটা তিনি একটা ঘটনা ঘটাচ্ছেন, যেটা আমাদের অনেকেরই রাজনীতির চোখের বাইরে চলে গেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি অনন্য স্বাধীন দেশ। 1954 সালে আমাদের স্বাধীনতার ইতিহাসটা একটু ব্যতিক্রম অন্যান্য দেশের তুলনায়। আমাদের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর নেতৃত্ব, জাতীয় চার নেতার নেতৃত্ব এবং অগণিত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার যে আত্মাহুতি এবং মা বোনদের সম্ভ্রম দেওয়ার যে ঘটনা, এটা আসলে পৃথিবীর সব জায়গায় তো পাওয়া যায় না, বিরল। সেই জায়গা থেকে একটা খুবই ডেমোক্রেটিক্যালি ক্রিয়েটেড কান্ট্রি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় ম্যান্ডেটটা ছিল একটা 1970 সালের নির্বাচনের যে রেজাল্ট। হ্যাঁ, এই ডেমোক্রেসির উপর ভিত্তি করে যে দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এটা বিজয়ের মাস বলতে হয়। সেই দেশে 54 বছর ধরে বাংলাদেশের শ্রমজীবী, আপনি নিজেও জানেন, আপনি আপনি নিজেও একজন সম্মানিত প্রবাসী, যুক্তরাজ্যে থাকেন, প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ তাদের জীবন জীবিকার কারণে বাংলাদেশের বাইরে থাকেন, কিন্তু বাংলাদেশকে ভালোবাসা বন্ধ করেননি। তারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের সম্পর্ক আছে, এবং প্রতি বছর আল্লাহ তাআলা রহমত দানকারী, তারা তাদের রক্তকে ঘামে পরিণত করে তাদের এই শ্রমের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার, $40 বিলিয়ন বেশি তারা বাংলাদেশের জন্য পাঠায়। সো এই যে একটা বিশাল বড় চালিকা শক্তি বাংলাদেশের জন্য, তারা এই নির্বাচনে পোস্টাল ব্যালট বলুন বা বাংলাদেশের বাইরে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে গিয়ে ভোট প্রয়োগ করার মধ্যে দিয়ে একটি নতুন অভিজ্ঞতার প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। সেই জায়গাতেও ডক্টর ইউনূসের চোখ আছে যে তিনি ওই ইতিহাসের পুরোধা ব্যক্তিত্ব হতে চান। অর্থাৎ আগামী দিনে যতবারই গণতান্ত্রিক নির্বাচনে আলাপ হবে, কোনো না কোনো ভাবে মানুষকে বলতে হবে যে ডক্টর ইউনূসই বাংলাদেশের প্রথম পোস্টাল ব্যালট বা বাংলাদেশের বাইরে থেকেও যে ভোট দেওয়া যায় এই ব্যবস্থাটির প্রণয়ন করেছিলেন। আমি ভেতরের খবর কিছুটা জানি, তিনি ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন সহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, যুক্তরাজ্য থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে আহ প্রথিতযশা যারা নির্বাচনী পর্যবেক্ষক আছেন তাদের সাথে যোগাযোগ করেছেন, যাতে এই যে পোস্টাল ব্যালট বলুন বা দূতাবাসে গিয়ে ভোট দেওয়ার যে সুবিধাটি বলুন, এটাকে যাতে পর্যবেক্ষণ করে আহ এটাকে যাতে একটা রিকগনিশন দেওয়া যায়, মানে একটা স্বীকৃতির জায়গায় নেওয়া যায়, সেই চেষ্টাটা কিন্তু সরকারের পক্ষ থেকে চলছে। অর্থাৎ ডক্টর ইউনূস যেভাবে হোক নির্বাচন করবেন, এবং এই নির্বাচনের ব্যতিক্রম দিক হবে যে বিদেশি প্রবাসী ভাই বোনরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। কতজন ভোট দেবেন আমি বলতে পারি না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায়, তাহলে আওয়ামী লীগের একটা ব্যাপক অংশ সেই ভোট নাও দিতে পারে। আবার ভোট যে আপনি দিচ্ছেন বা দিচ্ছেন না, এটা তার কেউ দেখতে পাচ্ছে না। সুতরাং এমন হতে পারে যে আপনি আওয়ামী লীগ করলেও কৌতূহলবশত 1-2টা ভোট দিয়েও দিতে পারেন, সেটাও হতে পারে, আমি জানি না, জাস্ট টু গেট দ্য এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আহ কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে এই ভোটিংটা হয়ে যাবে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে গত 15 মাস ধরে আমরা আমাদের দলের পক্ষ থেকে ইউনূসকে সুচিহ্নিত ভাবে দোষারোপ করে এসেছি, ধরেন আমাদের লক্ষ কোটি নেতা কর্মীর মামলা মোকদ্দমা হামলা, এই ব্যাপারগুলোতে। কিন্তু একেবারেই একজন রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি আমি পরিসংখ্যানে বিশ্বাস করি এবং আমি তথ্যে বিশ্বাস করি, আমি আম, সত্য বচনে বিশ্বাস করি। সুতরাং সেই জায়গা থেকে যখন ফিল্ডে আমরা খোঁজ নেই, যে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যত মামলা রুজু হয়েছে গত 15 মাসে, এই মামলার শতকরা 96% মামলা বাদী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা, তারা। আপনার 3% মামলার বাদী হচ্ছে জামাত ইসলামী, এবং বাকি 1% হচ্ছে রাষ্ট্রবাদী হিসাবে। এবং আমি
খুব সুনিপুণ ভাবে খোঁজ করে দেখেছি যে বিএনপির পক্ষ থেকে যেই বাদী তার রুজু করা মামলায় যখন আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন, সেই গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেছে যে হয়তো একজন ব্যক্তির নামে 10টা মামলা, সেখানে সরকার বাদী হয়ে আরেকটি মামলা যুক্ত হয়েছে। আবার জামাত ইসলামী যে মামলায় বাদী ছিলেন, সেই মামলায় কেউ গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেছে তাকে থানায় নেওয়া হলো এবং দেখা গেল তার নামে 5টা বা 6টা মিথ্যা মামলা, সেখানে আরো একটি সরকারি ভাবে মানে সরকার বাদী হয়ে একটা মামলা যুক্ত হয়েছে। এখন আপনাকে এই কথাটা আমি বললাম এই কারণে যে ইউনূস যখন চলে যাবে তখন এই মামলাকারীরা তারা কি ইউনূসের লোক হিসেবে পরিচিত হবে, নাকি তারা বিএনপি এবং জামাত বা আমাদের বিরোধী যে রাজনৈতিক শক্তি তাদের লোক হিসেবে পরিচিত হবে? অর্থাৎ 15 মাস ধরে আমরা যে ইউনূস 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 করলাম, তাহলে কি কোনো না কোনো ভাবে যারা আমাদের নামে এই মামলাগুলো দিল, যে এই মামলাগুলোর কারণে আমরা পলাতক বা নির্যাতিত বা জেলে, তারা কি এক ধরনের দায় মুক্তি পেয়ে গেল কিনা, এটা একটা চিন্তা করার বিষয় আছে। কারণ নাম্বারস তো আর মিথ্যা বলে না। হ্যাঁ, মামলাটা মিথ্যা, কোনো সন্দেহ নাই, কিন্তু মামলা যিনি রুজু করছেন তিনি তো মিথ্যা না, তিনি একজন জীবন্ত ব্যক্তি। না মামলা, না সব মামলা যে মিথ্যা এটা আপনি বলেন কিভাবে? না, মামলা মিথ্যা কেন? মামলা মিথ্যা হবে না? আমার নামে 18টা মার্ডার কেস, আমি কোথায় মার্ডার করলাম ভাই? মিথ্যাই তো। আমি যেটা সত্য সেটাকে সেটাকে না মানে বলছি না। মানে মানে শুনেন, সব তো আর মিথ্যা না না। না না, সব কেন হবে? অবশ্যই খুনি, ডাকাত, চোর, ধর্ষণকারী তো বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, জামাতে, সব জায়গায় আছে। বল্লাৎকারী আছে না জামাতে? আছে, সবই আছে। যেটা সত্য এটা সত্য, এটা তো আমি এখানে আনছি না, অসুবিধা নেই। যিনি সত্যকার অপরাধী, আপনিও যেমন তার বিচার চান, আমিও তার বিচার চাই। বিশ্বাস করেন আমি এর বাইরে না। কোনো অপরাধী বেঁচে যাকে আমি চাই না। আমি বলছি কাদের কথা, এটা আপনি বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। এখন ধরেন, কোথায় কোন ওয়ার্ডে রহমত মিয়া, উনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তিনি ভাই শেখ হাসিনার সাথে আপনি কি গণহত্যার ভিতরে আসামি বানাইলেন? আপনি এটার কি সত্য বলতে চাচ্ছেন? আমি তো বুঝে পাই না। হ্যাঁ, আপনি কি মনে অথবা করেন যে এখানে মামলা বাণিজ্য হচ্ছে? মাস্ট, আমি মনে করবো কেন? এটা তো সবাই জানে মামলা বাণিজ্য তো হচ্ছেই। মামলা বাণিজ্য আমাদের সময় হয়েছে, আমি আপনাকে বলেছি তো, আপনার অনুষ্ঠানে বলেছি যে যখন 2013 সালের 14 সালে 15 সালের যে পেট্রোল বোমার যে নাশকতা যখন হয়েছে, তখন কি হয়েছে? নাশকতা হলে তো মামলা হবে, কোনো অসুবিধা নেই, মামলা হতে পারে। মামলা হলে তদন্ত হবে, তদন্ত হলে চার্জশিট তৈরি হবে, চার্জশিট আদালতে যাবে, আদালত দ্রুততার সাথে বিচার করে রায় দিয়ে দিবেন। তার মানে একটা মামলায় 200 জন আসামি, ঠিক আছে, আমি প্রমাণ, সাক্ষী সাবুত সবকিছু মিলিয়ে 5 জনকে পেলাম দোষী, বাকি 195 জন বেকসুর খালাস হয়ে যাবেন, তাই না? তো এটা তো আমরা করেছি, আজকে তো তার জন্য আমরা ভুক্তভোগী। যখন মামলা হয়ে গেছে আমাদের সময়ে 50,000 60,000 মামলা, এক একটা মামলায় 200 300 জন করে আসামি, তখন আমার দলের নিযুক্ত যারা পিপি ছিলেন, মানে পাবলিক প্রসিকিউটর যাকে বলা হয় বিভিন্ন জেলায়, তারা তো জামিন বাণিজ্য, মামলা বাণিজ্য করেছেন। এখানে তো কোনো মিথ্যা নাই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, আমাকে এটা স্বীকার করেই আসতে হবে। এবং এই এই মামলা বাণিজ্য, এই জামিন বাণিজ্যের কারণে কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি মানুষের অত্যাচার ভোগান্তির কারণ। কারণ আপনি যখন জামাত বা বিএনপি বা অন্য কোনো দলের কোনো লোককে ডজন খানেক মামলা দিয়ে দিনের পর দিন তার বাড়ির বাইরে রাখবেন, তাকে জমি বিক্রি করাবেন, ঘর বিক্রি করাবেন, ব্যবসা বাণিজ্য শেষ করবেন, তখন সে যখন সুযোগ পাবে তখন তো সে আপনাকে ফুল দিয়ে বরণ করবে না, তখন তো সে আপনাকে মিষ্টি খাওয়াবে না, তখন সে একইভাবে আপনার নামে মিথ্যা মামলা দিবে, সে আপনাকে অত্যাচার করবে, আপনাকে একইভাবে পিটাবে, মারবে, এবং সেও চাবে আপনি আপনার জমি জমা ঘর বাড়ি বিক্রি করে ফেলেন। সো এখানে আইজ্যাক নিউটনের গতি তত্ত্বের যে একটা অংশ, যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, কিছুটা সেটা বাস্তবতায় পরিলক্ষিত হচ্ছে। যদিও খুব মানবিক একটা ঘটনা, মনুষ্য একটা ঘটনা, কিন্তু পদার্থবিদ্যার এই তত্ত্বের বাস্তবতা এখানেও বিরাজমান। তা আমি আপনার যেটা বলতে চাচ্ছি, এখনো তাই হচ্ছে। আপনি আম, আমি তো নাম ধরে বলবো না, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অনেক মন্ত্রী যারা জেলে আছেন, তারা আপনার টাকা দিয়ে তাদের নামে যে হত্যা মামলা করা হয়েছে, সেগুলো মামলার এফিডেভিট করাতে হয়েছে, সেগুলো মামলার কি বলে যে এগুলো যে মিথ্যা, সেগুলো প্রমাণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। হ্যাঁ, এবং টাকাটা তো কেউ একজন খাচ্ছে, শুধু তাই না, আমি আপনাকে যেটা বললাম যে আমার নামে 18টা মামলা, আমাকে তো ফোন করে বিএনপি দলের পক্ষ থেকে যে এত টাকা দেন, আপনাকে এটার থেকে রেহাই দিব, এটার থেকে রেহাই দিব। তো আমি তো জেনে শুনেই কথা বলছি, মামলা বাণিজ্য চলছে। এখন সমস্যা হচ্ছে যে ইউনুস তো চলে যাবে, তো ইউনুস চলে গেলেও মামলা তো থেকে যাবে। না আপনাদের বুঝতে পারছেন? আপনাদের না অনেকেরই ধারণা যে না, ইউনূস চলে গেলে বিএনপি এলে আপনাদের মামলাগুলো আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে, এটা অনেক আওয়ামী লীগের নেতাদের ধারণা।
না, সেটা ইউনূস চলে গেলে আর বিএনপি চলে এলে কেন? সেটা তো যদি ইউনূস ১০০ বছরও থাকে তারপরেও তো মামলা একসময় না একসময় উঠে যাবে, সেটা তো অন্য কথা। কিছু বাস্তবতা আছে যেগুলোর সাথে ইউনূস আর বিএনপির কোনো সম্পর্ক নেই, এটা হবেই। কারণ মামলা তো আপনি করেছেন উঠানোর জন্য, মামলা করেছেন, মিথ্যা মামলা করেছেন, মিথ্যা মামলা দিয়ে যতটুকু ইনকাম করা যায় করে নিবেন, তারপর এক সময় গিয়ে মামলা উঠবে। ইহাই বাস্তবতা। সব মামলা উঠবে না, বেশিরভাগ মামলা উঠবে। এখন আমার 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 ডাইলেমার জায়গাটা হচ্ছে যে আমি ১৫ মাস ধরে ইউনুস ইউনুস করলাম এবং ইউনুসের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে আমি আন্দোলন করলাম। এখন সে যখন চলে যাবে ঠিক নির্বাচনের পর এক মুহূর্ত দেরি করবে না, নির্বাচন হবে, প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবে, করমর্দন করবে এবং আমার বিশ্বাস সাথে সাথে চলে যাবে। এবং চলে যাওয়ার পরে তখন আমরা কি নিয়ে আন্দোলন করব? তখন এই নির্যাতন নিষ্পেষণের অংশীদারটা কি হবে? তখন কি নতুন করে আমরা কাউকে এর অংশীদার বানাবো? এটা আমার একটা প্রশ্ন, এটা আমার মাথায় ঘুরে। কারণ ১৫ মাস না, যেহেতু আমরা এই নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ বা কথা বলিনি বা সম্মিলিত আমাদের কোনো অবস্থান ছিল না। একটা হচ্ছে প্রতিবাদের অবস্থান, আরেকটা হচ্ছে অন্যায় যাতে না করা হয় সেই আহ্বান। কোনোটাই আমরা যেহেতু করি নাই, ইউনুস চলে যাওয়ার পরে কি হবে এটা একটা বড় প্রশ্ন। আমার তো মনে হয় যে ইউনূস চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আবার বিএনপির সমালোচনা শুরু করবে। যাই হোক, আহ, নির্বাচন নিয়ে আপনাদের না কি না, ভাবনা? করবে তো নিশ্চয়ই, কেন করবে না? এটা তো বাংলাদেশ এখন সেই জায়গায় চলে গেছে, আওয়ামী লীগ বনাম বিএনপি, বিএনপি বনাম আওয়ামী লীগ। এবং এই হতে গিয়ে যেটা হচ্ছে যে আমাদের চোখে আসলে যারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতেন না তারাই সুযোগ তৈরি করে নিচ্ছেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি জরিপ, ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান, দেখাচ্ছে যে 69% পিপলের আস্থা আছে ইউনূসের উপরে। এবং তারা লিখেছে যে আহ, জামাত ইসলামকে, বিএনপি কে পছন্দ করে 53%, জামাত ইসলামকে 51%, আবার এনসিপি কে পছন্দ করে 38%। সেই জায়গায় আওয়ামী লীগকে পছন্দ করে মাত্র 25%। আপনার আসলে বিশ্বাস হয় কিনা এই ধরনের জরিপ, যেখানে এনসিপি 38%, সেখানে আওয়ামী লীগ মাত্র 25%? আচ্ছা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি, ভালো ভালো খাওয়া দাওয়া করেছি। এরাই ঢাকা শহরে ভালো ভালো দামি দামি হোটেলে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় করেছিলেন এবং সরি, সেই একটু যদি অনুষ্ঠানগুলোকে একটু একটু যদি ডিস্টার্ব করি রাশেক ভাই, 2018 সালে এই আইআরআই বলেছে জরিপ চালিয়ে যে 64% মানুষ শেখ হাসিনার উপর সন্তুষ্ট। আমি আমি সেই জায়গায় যাচ্ছি তো, বিভিন্ন দামি দামি হোটেলে আমার যাওয়া হয়েছে এবং আমি দেখেছি যে আমার দল আওয়ামী লীগেরই অনেক মন্ত্রী, এমপি প্রথিতযশা, মানে জোর করে প্রথিতযশা আর কি, যাদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদের জনগণের সাথে এখন কোনো কানেক্টিভিটি নাই, খুব বেশি কথাও তারা এখন আর গণমাধ্যমে এসে বলেন না, নিজেদের আখের গোছানো নিয়েই ব্যস্ত আছেন। এসব মন্ত্রীদেরকে আমি দেখেছি এই আইআরআই থেকে একজন দুজন আসতো সাদা চামড়া, শ্বেতাঙ্গ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, কৃষ্ণাঙ্গ কিছু আসতো। তো তাদের সাথে একাকার হয়ে যাওয়ার একটা ব্যাপার এবং সেখানে বসে বিভিন্ন রকম জরিপ দেওয়া হতো। যে আমি ঠিক বুঝতাম না যে আমি নিজে বাংলাদেশের একজন সন্তান হয়ে বুঝতেছি না জরিপ, আর এরা আমেরিকা থেকে এসে জরিপ করে ফেলাইলো কার কত পার্সেন্ট সমর্থন কি বিষয় আসে। হ্যাঁ, এবং আহ, তারা তারা নাকি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেছে। হ্যাঁ, খুবই মানে অতিমাত্রায় বৈজ্ঞানিক হওয়ার কারণেই তো এখন বিজ্ঞানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আম, আহ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেই নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে এটা তো কেউ অস্বীকার করেন না, সেই নির্বাচনগুলোকেও দেখলাম যে তারা কোন না কোনো একভাবে তাদের জরিপের মাধ্যমে বলে ফেললো যে মানুষের নির্বাচন চায়। তো হয় কি, যখন সবাই ভাড়ামি করতে থাকে তখন যিনি ভাড়ামি করতে চান না তিনি ওই ভাড়ের শিকার হয়ে যান। তার মানে হচ্ছে যে সম্রাট আকবরের এই নবরত্নের যে দরবার, সেখানে যদি সবাই গোপাল ভাঁড় হইতো, আমি এটা বলতেছি আর কি, হ্যাঁ, তাইলে তো আর সম্রাট আকবরের নাম ইতিহাসে লেখা থাকতো না, তাইলে সম্রাট আকবর হয়তো পৃথিবীর অনন্য বিশাল বড় একজন জোকার, তিনি নিজে একজন ভার হতেন। ভাগ্যক্রমে একজন ভার ছিল, বাকি সবাই অন্যান্য বিষয়ে পারদর্শী এবং পারঙ্গম ব্যক্তি ছিল। সুতরাং প্রবলেম হয়ে যাচ্ছে যে আইআরআইও আইসা গোপাল ভাঁড়ের মতো কথাবার্তা বলে, তার আশেপাশেও যেসব এজেন্সি আছে তারাও গোপাল ভাঁড়ের মতো কথাবার্তা বলে, যার জন্য বাংলাদেশ এখন নিজেই একটা লাফিং স্টকে পরিণত হচ্ছে। বাংলাদেশে এত দুঃখজনক সব ঘটনা, এত দুঃখজনক সব ব্যথার ঘটনা, এত কিভাবে বলবো আসলে, এত রক্তপাত, সেই জায়গা থেকে যখন আমরা বলার চেষ্টা করি যে উই আর মেকিং এ মার্ক ইন দিস ওয়ার্ল্ড, তখন মানুষ হাসে আমাদেরকে নিয়ে। এবং আহ, সেই একই আয়রাই আবার এসে এখন এখানে
তাদের যে ভারের যেই ভূমিকা, সেই ভারের ভূমিকা পালন করছে। আমি জানি, আমি এই কথা দুঃসাহসিকতা প্রমাণ দিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ রিপাবলিকান, কি বলে এটার নাম কি ভাই পুরোটা? ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বিরুদ্ধে আমি কথা বললাম, তাদের গোপাল ভাঁড় বললাম। আমার তার রাজনীতির কোনো ভবিষ্যৎ থাকার কথা না, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ ইফ মাই কান্ট্রি ইজ দেয়ার, ইফ মাই পিপল আর দেয়ার, দেন দিস উড নট রিয়েলি মেক এনি ডিফারেন্স, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে এইসব জিনিসটা তো দে হ্যাভ অ্যাকচুয়ালি মার্ডার্ড আওয়ার পলিটিশিয়ান। আমরা মানুষের কথা না শুই না, আমরা আইআরআই এর কথা শুনছি। মানুষের কথা না শুই না, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কথা শুনছি। মানুষের কথা না শুই না, কথা ফটকা কতগুলো সাংবাদিক নাম কাওয়াজতে এগুলোর কথাবার্তা শুনছি, শুই না। এখন বাংলাদেশের অবস্থা হয়েছে এই, বুঝলেন না? দুঃখজনক বিষয়। মানে আমরা কবে এদের কথা শোনা বন্ধ করব? এইসব ইনস্টিটিউটের নাম পৃথিবীর কোনো পত্রিকায় তো উঠে না, বাংলাদেশে উঠে। 2 পয়সার পাত্তা নেই এদের। একটা একটা আহ, গুজব আছে, আমি জানি না গুজব না সত্য, যে শেখ হাসিনার সঙ্গে নাকি বৈঠক করবেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি এখন ভারতে অবস্থান করতেছেন, সেম শহরে। এই বিষয়ে নাকি এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? না, এটা সত্য না। অনেকে তো বলতেছে যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি শেখ হাসিনাকে সময় দিয়েছেন এবং এটাই হবে সর্বশেষ বৈঠক, এবং এই বৈঠকের পরেই পুতিন চলে যাবেন মস্কোতে, এরকম এরকম একটা হয়তো কথা গোপনে হতে আমরা। পারে। আপনি কি আমাকে প্রকাশ্যে জানতে চাইলেন না গোপন খবর জানতে চাইলেন? গোপন খবর জানতে চাইলাম। না, গোপন তো আর আমি জানবো না, প্রকাশ্যে এটা হওয়া সম্ভব না। জি, হয়তোবা গোপনে কোনো বৈঠক হতেও আমাদের পারে। বাংলাদেশ আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ভারতে অবস্থান করছেন পলাতক ভাবে। একটা সেখানে দলীয় কর্মকাণ্ড করতে পারেন না। যে দলীয় কর্মকাণ্ড উনি যুক্তরাজ্যে করতে পারছেন, যুক্তরাষ্ট্রে করতে পারছেন, ফ্রান্সে করতে পারছেন, হল্যান্ডে করতে পারছেন। ভারত আমাদের মিত্র দেশ। অ্যাকচুয়ালি আমি মনে করি সবচেয়ে বড় বন্ধু সেই দেশেই আমরা একটা মিলাদ মাহফিল করতে পারি না। ধরেন 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের, তাকে যে হত্যা করা হলো সেই সপরিবারে, সেই 15ই আগস্টে আমরা কলকাতার কোন মসজিদ বা দিল্লির কোন মসজিদে একটা দোয়া খারেজ করতে পারি না, মিলাদ মাহফিল করতে পারি না। সেখানে আপনি প্রকাশ্যে কার সাথে আমাদের দেখা হবে? আমরা তো খুব শিক্ষিত অবস্থায় আছি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমরা তো একটা একটা পলিটিক্যাল প্রেস কনফারেন্স পর্যন্ত হোল্ড করতে পারি না পাবলিকলি ভারতে। এখন হয়তো এটা কোনো কৌশলের একটা অংশ হতে পারে। সারা পৃথিবীর মানুষ জানে আমরা ভারতে আছি, কিন্তু দেখি নেই, জানি না, শুনি নেই, দেখি না, এরকম একটা ব্যাপার আছে আর কি। কি I don't know what's going on আসলে। আপনাদের আপনাদের প্ল্যান কি, যে আপনাদেরকে ছাড়াই তো নির্বাচন হয়ে যাবে বলে মনে হচ্ছে? এক্ষেত্রে আওয়ামী লীগের আসলে পরিকল্পনা কি? তারা কি নির্বাচন বয়কটের আহ্বান জানাবে, নাকি তারা আপাতত চুপ থাকবে, পরবর্তী সরকার আসার পর যা করার না, করবে? আমরা তো নির্বাচন বয়কটের আহ্বান ইতিমধ্যে জানিয়েছি, এবং এটা তো স্বাভাবিক। এটা তো বয়কটের আহ্বান জানানো লাগে না। আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে ছাড়া যদি আপনি নির্বাচন করেন, সেটা তো নির্বাচন হলোই না। এবং একটা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৃহৎ দলকে ছাড়া নির্বাচন করলে যে নির্বাচন হয় না, সেটার প্রমাণ আমাদের সময়ও আছে। আমরা যে সকল দলকে ইনক্লুড করতে পারি নাই, সেটার জন্যই তো 5ই আগস্ট, তাই না? কিন্তু সুতরাং কিন্তু তাতে তো আপনাদের কিছু হয়নি। আপনারা তো 14 সালে কমপ্লিট করলেন 5 বছর, কি 18 বলেন, সালেও কমপ্লিট কি করলেন পাঁচ কি বছর বলেন আপনি? তাতে কিছু হয়নি? আপনি কি মনে করেন একজন রাজনৈতিক ব্যক্তির জীবনের শুধুমাত্র নির্বাচন জেতা, এমপি হওয়ার, মন্ত্রী হওয়া, গাড়িতে পতাকা ওড়া, এটাই জীবনের সফলতা? তাহলে তো পৃথিবীর এত বড় পরিবর্তন আসতো না। পৃথিবীর বেশিরভাগ পলিটিশিয়ান যাদের নাম আপনি ইতিহাসের বইয়ে পড়েন, তারা কি কেউ মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, তাদের গাড়িতে কিন্তু পতাকা উঠেছে। পলিটিশিয়ান ইজ এ ডিফারেন্ট ব্রিড। আপনি আজকে নির্বাচন করে যে ঠিক মতো করতে পারতেন, আজকে আওয়ামী লীগের এই অবস্থা হয় নাকি? আমাদের গায়ে কেউ একটা টোকা দিতে পারে নাকি আপনি মনে করেন? অসম্ভব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে যদি 2024 সালের নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ সকলে মিলে নির্বাচন করতো, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসতো, আলহামদুলিল্লাহ। যদি নাও জিততো, কথার কথা বলছি, ধরেন যদি বিএনপি জিতে আসতো, বাংলাদেশের মানুষ বলতো যে শেখের বেটি ক্ষমতায় থেকে দেখিয়ে দিয়েছেন কিভাবে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা লাগে। তিনি বাংলাদেশের মানুষের আধ্যাত্মিক নেতা হতেন। আপনি কি বলেন? আধ্যাত্মিক নেতার থেকে বেশি ক্ষমতা কার আছে? আরে ভাই, প্রধানমন্ত্রী তো গোনা লাগে। প্রথম দিন প্রধানমন্ত্রী হলে বা রাষ্ট্রপতি হলে গোনা লাগে কবে 5 বছর হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে কবে 4 বছর হবে, গোনা লাগে। কিন্তু যিনি আধ্যাত্মিক নেতা, তার কি গোনা লাগে নাকি দিন? তার যতদিন বুকে শ্বাস, ততদিন তার ক্ষমতা। এটাই বাস্তবতা। আমরা তো আধ্যাত্মিক নেতা হওয়ার যে সুযোগ, সেটা হারিয়ে ফেলেছি। এবং আজকে যত যা কিছুই বলেন, আজকের যে সংকটময় অবস্থা, এটা কি শুধু আওয়ামী লীগকে আঘাত করছে? নো, এটা তো আমি মনে করি বিএনপির একজন প্রগতিশীল মানুষ, যিনি হয়তো বা কোনোদিন এমপি হবেন না, মন্ত্রী হবেন না, কিন্তু সুন্দর একটা দেশ চান, তাকেও আঘাত করছে।
বিএনপির একজন উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত অথবা শ্রমজীবী মানুষ, যার স্বপ্ন যে তার সন্তান একদিন কোনো না কোনো একভাবে বিদেশে গিয়ে দুইটা পড়ালেখা করবে, আপনার মতো বিদেশে পাড়ি জমিয়ে ভালো থাকবে, তার স্বপ্ন কি আঘাত করছে না? বাংলাদেশ যখন অস্থিতিশীল হয়ে যায়, তখন বাংলাদেশের একজন মানুষের জন্য ইউরোপ বা আমেরিকায় যাওয়ার যে প্রশস্ত পথ, তা কি দিনে দিনে সংকীর্ণ হয়ে যায় না? সুতরাং হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে বাংলাদেশে তো এটা একটা বিরাট বড় সমস্যা। বাংলাদেশের পলিটিশিয়ানের সাফল্য এই আমরাই তো নষ্টের মূল। আমরা মনে করি যে চুরি কইরা জুরি কইরা সিল মাইরে এমপি না হইলে আপনি সফল না, এই জন্য তো এই রাজনীতিবিদ গুলো এই কাজ করছে। বাংলাদেশের কোন পলিটিশিয়ান যদি গম চুরি না করতে পারে, চাল চুরি না করতে পারে, যদি কয়েক দানে কয়েক হাজার কোটি টাকা না বানাইতে পারে, তাকে কেউ পাত্তা দেয় না। তা আমাদের দোষ। আমাদের দেশের জনগণ যদি বোঝার চেষ্টা করতো যে রাজনীতিবিদ বলতে কি বুঝায়, তাহলে তো এই দেশের আজকে এই অবস্থা হইতো না। আপনি ইংল্যান্ডে আছেন, বলেন না জন মেজর কোথায়, কি গাড়ি চলে, কোন বাড়িতে থাকে, খুঁজে পাবেন? বাট হি হ্যাজ প্লেড হিজ রোল। হ্যাঁ, মার্গারেট থ্যাচার কোথায় আছে, ব্যারোনেস থ্যাচার? মার্গারেট থেচার, জি। জি, উনি ওনার কাজ করে চলে গেছে। মাইকেল হেজেলটাইন, কিংবদন্তি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের, কোথায় উনি বলেন? যিনি যুক্তরাজ্যের ঐক্যের যে সোনালী স্তম্ভ পার্লামেন্টে স্থাপিত আছে, সামনে রাখা আছে স্পিকারের সামনে, একবারই মেরে ভেঙে ফেলছিল প্রতিবাদ করতে গিয়া। সেই মাইকেল হেজেলটাইন কোথায়? মার্গারেট থেচার মনে মারা গেছে নাকি? মার্গারেট না না, থেচার বলছি কথা, কোথাও তাকে খুঁজে পাওয়ার দরকার নেই, কারণ তিনি রাজনীতিবিদ। তার যেটুকু করার দরকার ছিল অতটুকু করে তিনি একেবারেই নির্লিপ্ত ভাবে মিশে গেছেন। সো এই জিনিস তো বাংলাদেশে তৈরি হয় নাই। আপনি মনে করেন বাংলাদেশে হইলো আপনি আপনার অরিজিনাল সেলফ থাকা মানে হচ্ছে আপনি বিপদগ্রস্ত। ধরেন আপনার অনুষ্ঠানে এসে দুইটা কথা আমি বলি, তারপরে যে শারমিন চৌধুরী একজন আছেন যিনি আগে ডিবিসিতে ছিলেন, তার নিজের, তার সেখানে আমি কথা বলি। খন্দকার ইসমাইল সাহেব খুবই আওয়ামী মনা, মুক্তিযোদ্ধা মনা, ওনার ওখানে প্রোগ্রাম করি, আমার ভালো লাগে, সবার সাথে কথা বলতে পারে। প্রবলেম হচ্ছে কি যে আমি একজন মানুষ, আমি গণতন্ত্রের কথা বলি, আমি আমার মনের কথাটা বলার পরে আমার দলের, বললাম না কিছু নেতা, যারা নেতা হয়েছে জনগণের দ্বারা না, যারা নেতা হয়েছে আশীর্বাদে, তারা লোক লাগাই দিচ্ছে পিছনে, হুমকি দিচ্ছে, জানে মেরে ফেলবো, এন করবো দেন করবো। তো সেখানে রাজনীতির গুণগত মানের উন্নয়নটা কিভাবে হবে বলেন? কিভাবে সম্ভব? ইটস জাস্ট নট পসিবল। এবং বিলিভ ইউ মি, আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন না যে জামাত ইসলামের উত্থানটা মূলত কোথায় হচ্ছে? এই শহর অঞ্চলে ইতিমধ্যেই আগে যে ইজম ভিত্তিক রাজনীতি ছিল, সেটার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে মানুষ যা চায় সেটা সবসময় পাচ্ছে না। পরিবর্তনটা ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে। আওয়ামী লীগকে বুঝতে হবে, আমার দলকে বুঝতে হবে যে সময় পরিবর্তিত, আমাদের রাজনীতিও পরিবর্তিত হতে হবে। বিএনপিকে বুঝতে হবে সময় পরিবর্তিত, ওনাদের রাজনীতিতে পরিবর্তন আসতে হবে। আচ্ছা, এই রাজনীতির সময়ের পরিবর্তন বলতে কি আপনি বলতেছেন যে আসলে এই জেন জির একটা প্রভাব আছে, সুতরাং এই অবশ্যই জেনজিকে কি পুরাতন মানসিকতা দিয়ে, শুনেন, এবং এটা আওয়ামী লীগ বিএনপি উভয় দলের ক্ষেত্রে প্রযোজ্য যে পরিবর্তন হতে হবে? শুনেন, লক্ষ বছর আগে মনুষ্য সভ্যতার তো উৎপত্তি হয়নি, হয়েছে মাত্র 5,500 বছর আগে মিশরীয় সভ্যতা দিয়ে। কিন্তু মানুষের উদ্ভব তো তারও আগে, লক্ষ লক্ষ বছর আগে, ঠিক আছে না? তখন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র ছিল কি? কাষ্ঠ এবং প্রস্তর দ্বারা তৈরি করা বর্ষা। অর্থাৎ তিনি শিকার করার জন্য লোহার ফলাও ব্যবহার করতে পারতেন না, তিনি পাথরের ফলা ব্যবহার করতেন, ঘষে ঘষে পাথরকে চোখা করতেন এবং তার পেছনে একটা কাঠ কোনোভাবে চামড়া বা কোনো কিছু দিয়ে বেঁধে সেটা দিয়ে শিকার করতে যেতেন, ঠিক আছে? এটা ছিল তার মূল হাতিয়ার। যখন এই মানুষ আগুন জ্বালানো শিখে গেল, তখন তো অনেক কিছুর ব্যবহারটা সহজ হয়ে গেল, কারণ আপনি গলাতে পারছেন। হ্যাঁ, এবং হিউম্যান সিভিলাইজেশন টোটাল একটা বড় একটা পরিবর্তনে চলে আসলো। তো আগুনটা হয়ে গেল তখন তার সর্ববৃহৎ হাতিয়ার, ঠিক আছে না? আজকের যুগে আপনি যদি আপনার ঘরের দিকে তাকান, আপনার আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, বাবা মা, সকলের সবচেয়ে বড় হাতিয়ার কি? টেলিফোন, সেলফোন, মোবাইল ফোন। ওয়াই? নট বিকজ ইউ ক্যান মেক এ ফোন কল, মানে যেহেতু আপনি ফোন করতে পারেন এই জন্য না, এটা কারণ হচ্ছে এতে ইন্টারনেট নামে একটা জাদু আছে, যে জাদুর কারণে সারা পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সকল তথ্য আপনি পাচ্ছেন। এখন আওয়ামী লীগ একটা কনভেনশনাল দল, ঐতিহ্যবাহী দল, সেই দলের একজন নেতা কনভেনশনাল কথা বলতে গিয়ে যদি মিথ্যা বচন করেন,
সাথে সাথে জেনজির যে জায়গাটা আছে তাকে পরিত্যাগ করছে। বিএনপির একজন নেতা তিনি বিএনপিতে বেগম খালেদা জিয়াকে উপরে উঠাইতে গিয়ে বা তারেক জিয়াকে তেল মারতে গিয়ে একটা মিথ্যা বলে ফেললেন, সাথে সাথে জেনজির ওই কানেক্টিভিটিটা আর থাকছে না, সে সাথে সাথে ওই নেতাকে পরিত্যাগ করছে এবং এই পরিত্যাগ করার পরে দেখা যাবে ওই দলকেও তিনি পরিত্যাগ করবেন। সুতরাং অল আই এম ট্রাইং টু সে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই দেশের জন্য রাজনীতি করতে চায় তাদেরকে মেধা, প্রতিভা এবং সততা, এই তিনটা জিনিসকে যদি সুনির্দিষ্টভাবে তারা রিকগনাইজ না করে, একনলেজ না করে, তাছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোদিন ভালো দিন আসবে না। আপনি আমাদের ক্যাবিনেটে, সাবেক যে ক্যাবিনেট, এটা আমার বলতে কোনো অসুবিধা, আমাকে মানুষ যত গালাগালি করুক যা পারে করুক কোনো সমস্যা নাই, পূর্ববর্তী যে ক্যাবিনেটে মেধা, প্রতিভা এবং সততা, এই তিনের বড্ড অভাব, আপনি খুঁজেই পাবেন না, একটা নাম বলতে পারবেন না। কিন্তু অনেকে তো অভিযোগ করে যে বিএনপির ভিতরেও এরকম আছে, মানে অনেক হ্যাঁ সে তার অবশ্যই, পুরাতন ধ্যান ধারণা নিয়ে 2001 আছে। সাল থেকে 2006 সালে কি হয়েছিল একই ব্যাপার। 2001 সাল থেকে 2006 সালে যা হয়েছিল তার ম্যাগনিফাইড রূপ। বিএনপি তো 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন এককভাবে করার চেষ্টা করেছিল, মিথ্যা না। 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারের যে স্যাংটিটি, পবিত্রতা, সেটা তারা নষ্ট করেছিল। ইয়াজউদ্দিন সাহেবকে একই সাথে রাষ্ট্রপতি এবং একই সাথে প্রধান উপদেষ্টার ভূমিকা, নিপতির ভূমিকায় উপনীত করেছিলেন। কে এম হাসানকে প্রধান বিচারপতি থেকে প্রধান উপদেষ্টা করার জন্য এই যে বয়সের যে ম্যানিপুলেশন বিচারপতিদের তারা করেছিল, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, শিওর তারাও একই দোষে দোষী। আমি তো কাউকে, শুনেন, এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই জায়গায় আসলে কার দোষ বেশি কার দোষ কম এটা আপনি মাপতে পারবেন না। কিন্তু আমরা 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 দেখলাম যে আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, সেক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমারা তেমন একটা গা কোনো করতেছেন না। রিয়াকশন তারা নাই, কোনো কোনো রিঅ্যাকশন রিয়াকশন নাই, নাই। শুধু না। ভারত বলতেছে যে ইনক্লুসিভ ইলেকশন। এবং এবং আপনি আপনি অনেকবার বললেন যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। অবশ্যই আপনি আওয়ামী লীগ করেন, আপনি অবশ্যই বলবেন আপনি শেখ হাসিনার প্রতি আপনার অবশ্যই আস্থা আছে। কিন্তু আমরা যখন দেখি যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আবার যখন দেখি যে 832 ভরি স্বর্ণ তার ব্যাংকের লকারে, আবার যখন শুনি যে অডিওতে একজন কর্মী বলতেছে যে আপা আমাদেরকে যারা মেরে ফেলেছে আমরাও তাদেরকে মেরে ফেলবো, তখন শেখ হাসিনা বললেন যে এগুলো না বইলা কাজ কইরা দেখাও। তো তখন আসলে মানে আমরা কিভাবে মনে করি যে আপনি যে বলেছেন যে জেন জির যে প্রত্যাশা সেটা আওয়ামী লীগ এবং বিএনপি অনুসরণ করতে হবে, এই শেখ হাসিনার মতো নেত্রী কি আসলে এই জেন জির প্রত্যাশা পূরণ করতে পারবেন বা সম্ভব এভাবে আওয়ামী লীগকে এগিয়ে নেওয়া? আপনি কি দেখ, মনে করেন না যে আসলে পরিবর্তনটা দরকার আওয়ামী লীগের, আচ্ছা আচ্ছা মেবি 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 বিএনপিরও? আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি। সবাই তো স্বাধীন চক্রান্ত চক্রান্ত করে, আমি একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার হিসেবে পদত্যাগ করলেন, ক্ষমতা থেকে চলে গেলেন, 1991 সালে নির্বাচনে কে এলো ক্ষমতায়? বিএনপি। বিএনপি এলো। তো বিএনপি ক্ষমতায় এসেছে, তখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? ছিল। কিভাবে তো হ্যাঁ, বিরোধী ক্ষমতা তো দলের বিএনপি জায়গায়, আসলো, হ্যাঁ বিরোধী দলে ক্ষমতায়, ছিল? হ্যাঁ বিরোধী দলে ছিল। আমরা তো ছিলাম তো বাংলাদেশে, নাকি ছিলাম না? ছিলেন। ছিলাম তো। আচ্ছা, 1991 থেকে 96 সালের মধ্যে জনাব তারেক জিয়া বিবাহ করলেন। করলেন, জি। সেই বিয়েতে কি বাংলাদেশের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যাননি? ওই একবারই না না, দেখা একটু হয়েছে। আমাকে শেষ করতে দেন। আমি আমার শেষ করে, গিয়েছেন, গিয়েছেন তো। আচ্ছা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রখ্যাত পরমাণুবিদ ডক্টর ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন, তখন বেগম খালেদা জিয়া কি জননেত্রী শেখ হাসিনার কাছে গেলেন না সহানুভূতি জানানোর জন্য? তাহলে একবার কিভাবে হলো, দুবার হলো, কারেক্ট? আচ্ছা, 1996 সালে, হ্যাঁ, 15 ফেব্রুয়ারি নির্বাচন করার চেষ্টা করেছেন, পারেননি। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, যায়নি? গিয়েছে 12 তো। জুন গিয়েছে, জি, 12 জি। জুনে। তা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, বিএনপি কি সদর্পে বাংলাদেশে ছিল না? বেগম খালেদা জিয়া কি বাংলাদেশে ছিলেন তো? আচ্ছা, এর মাঝে অনেকগুলো মিথস্ক্রিয়া হয়েছে, হয় নাই যে তা না, আমি বলতে পারবো। ঠিক একইভাবে 2001 সালে বিএনপি ক্ষমতায় গেল, খুব খারাপ হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পূর্ণিমার মতো অনেক অসহায় বোনদেরকে সারা বাংলাদেশে তারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে। ইটস এ গ্রেট পলিটিক্যাল ফেলিয়ার এন্ড ক্রাইম। আমি আবার র্যাবের বলছি, র্যাবের এটা ক্রসফায়ার তো আছে। রাজনৈতিক ব্যর্থতা এবং এটা একটা অন্যায়। এবং জনাব তারেক জিয়া সাহেব, বেগম খালেদা জিয়া, ওনারা এই অন্যায়গুলোর বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান বিএনপি নিতে পারেন নাই।
তাহলে প্রশ্ন আসতে পারে যে ওনারা কি চেয়েছিলেন এরকম হবে, নাকি তারা কিন্তু ঠেকাতে পারেন নাই? একটু আমাকে সরি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু আমার শেষ করতে দিবেন প্লিজ। তাহলে কি দেখলেন? 91, 96, 2001 বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, আওয়ামী লীগ আসে। বাংলাদেশের রাজনীতির চিরকালের ক্ষতি হয়ে গেল 2001 সালের, সরি 2004 সালের 21শে আগস্ট। আবার বলছি, বাংলাদেশের চিরস্থায়ী চিরকালের ক্ষতি হয়ে গেল 2004 সালের 21শে আগস্ট। এখন এই যে গ্রেনেড হামলা হলো, এই গ্রেনেড হামলা দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যাকে যে হত্যা করার চেষ্টা করা হলো, আপনি কি মনে করেন না যে এই হত্যাকাণ্ডের চেষ্টা যদি সঠিক তদন্তটা তখন হয়ে যেত, তাহলে চিরকালের এই যে ব্যবধান, আজকে আমরা একে অপরের সাথে সামনে দাঁড়াতে পারছি না, এটা কি তৈরি হতো? কোনোদিন তৈরি হতো না। এখন আপনি বিচার করলেন না কেন ঠিক মতো, এই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে প্রশ্নের উত্তর হবে হয় আপনি নিজেই গ্রেনেড ফুটিয়েছেন, অথবা যে গ্রেনেড ফুটিয়েছে তার গ্রেনেড ফোটানোতে আপনি খুশি হয়েছেন। রাইট? সো প্রবলেমটা হচ্ছে যে এই এবং আপনি সমস্যাগুলো, আপনি অবশ্যই জজ মিয়া নাটকের কথা আপনার মনে আছে। না না, আমি জজ মিয়া নাটক গেলে তো ছোট হয়ে, আমি কোনো জজ মিয়া নাটকে যাচ্ছি না। জজ মিয়া তো এগুলো কোনো বিষয়ই না। গ্রেনেড ফুটেছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য, বিচারের দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীর। অত লম্বা করবেন না, তাহলে কোনো সমস্যার সমাধানই করতে পারবেন না। সেটাই তো বললাম যে তদন্তটা যদি ঠিক মতো হতো, বিচারটা যদি ঠিক মতো হতো, তাহলে কি আজকে এই সমস্যা থাকতো? থাকতো না তো। যারাই বুদ্ধি করেছে, যারাই মনে করেছে যে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে চিরকাল ক্ষমতায় থাকা যায়, এটা কি হয় নাকি আসলে? ইটস এ ইম্পসিবল আইডিয়া। আমরা যে 15 বছর ধরেন জামাত জামাত ইসলামী বা ইয়েকে যে মামলা দিয়ে মানে বিভিন্ন ভাবে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত কি আমরা দমাতে পারলাম? এখন আমরা সারাদিন শুধু বলছি জঙ্গিদের জন্য। তো 15 বছর কি বসে বসে আঙুল চুষছি আমরা? তখন জঙ্গি তৈরি হয়েছে করতে গিয়ে। একটা মানুষ জন্মাইতেও তো 9 মাস লাগে ভাই। তো একটা জঙ্গি যদি তৈরি হতে হয় তা টাইম লাগে। তা তাহলে ধরেন 15 বছর আগে যদি আপনি 30 বছর বয়স্ক একটা ছেলে, যাকে আপনি জঙ্গি বলে চিহ্নিত করার চেষ্টা করছেন, তার বয়স ছিল 15, তাহলে আমি কি করলাম? যেই জঙ্গির বয়স 25, 15 বছর আগে তার বয়স ছিল 10, তাহলে আমি কি করলাম? আজকে যেই সেনাবাহিনীকে আমি দোষ দিচ্ছি, যেই সেনাবাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা আজকে মেজর, তিনি 15 বছর আগে তার বয়স ছিল 16, তাহলে আমি তাকে কি দেখালাম, কি শেখালাম, কি বোঝালাম যে তিনি আজকে আসার পরে আমার প্রতি সংহতি বা আমার কর্ম প্রক্রিয়ার প্রতি তার কোনো সম্মান বা আস্থা নাই? এগুলো অনেক প্রশ্ন চলে আসে। কিন্তু এটাও আসে যে একবার আপনি আমি যখন একে অপরের জিঘাংসার আহ, অভিলাষে একেবারে উন্মত্ত অবস্থা থাকবো, মাতাল থাকবো, এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করব, তখন একে অপরের প্রতি যে সমঝোতা বা সহমর্মিতা, সেটা তৈরি হওয়ার তো কোনো সুযোগ থাকে না। এবং তখনই কিন্তু তৃতীয় কোনো এজেন্সি সুযোগ নেয়। আমি আপনার অনুষ্ঠানে ওইটাই বলার চেষ্টা করছি যে আজকে বাংলাদেশের রাজনীতির রঙ্গমঞ্চে আপনি যাই দেখতে পাচ্ছেন, বাংলাদেশকে সামনে এগোতে হলে ওই আওয়ামী লীগ ওই বিএনপি কে লাগবে, দুটোকে। কিন্তু দুটোর ভিতরে এই ব্যবধান কারা তৈরি করছে, এটা যদি দুই দলের সর্ব উচ্চ নেতৃত্ব বোঝার না চেষ্টা করে, তাহলে বাংলাদেশকে আপনিও টকশো করে বাঁচাইতে পারবেন না, আমিও টকশো করে বাঁচাইতে পারবো না। এটাই রিয়ালিটি। আমি এবং বলতে চাচ্ছিলাম এবং যে এবং বিএনপি তো, জি বলেন প্লিজ। এবং দুঃখজনক বিষয় হচ্ছে, যিনি সর্বোচ্চ নেতৃত্বে থাকেন তার পক্ষে সবকিছু সবসময় দেখা সম্ভব হয় না, এটা বাস্তব। হ্যাঁ, একজন বাস্তব, মানুষ হ্যাঁ। তো। কিন্তু সততার মূল্য কোথায়? যে ওনার অধীনস্থ যারা থাকবেন, তারা প্রয়োজন হইলে তার নেতার পা ধরে বলবে যে আপনি এটা করবেন না, এটা ভুল হচ্ছে। সেই বলার কোনো লোক নাই। কতগুলা তেলবাজ ফালতু আজে বাজে লোক দিয়া এই দলগুলার দ্বিতীয় স্তর ভরে গেছে। আমরা তো দেখছি বঙ্গবন্ধুর সময়, আমার আব্বা, আমার দাদা, আমার নানাদের কাছে শুনছি বঙ্গবন্ধুর সাথে রীতিমতো ডিসকোর্স, রীতিমতো ডিবেট হইতো নেতাকর্মীদের। এটাই ওনার শক্তি। হ্যাঁ, উনি উনি সবার নেতা, উনি যা বলবেন তাই হবে, কিন্তু তার নেতারা গিয়ে তার সাথে কথা বলে তার সাথে তর্ক বিতর্ক করতে পারতো যে বঙ্গবন্ধু এটা করবেন, এটা করবেন না, মুজিব ভাই এটা করবেন, এটা করবেন না, এটা করা উচিত, এটা করা উচিত না। তারপরে হ্যাঁ, উনি সকলের নেতা, তিনি বাংলার অবিসংবাদিত নেতা, তিনি জাতির পিতা, তিনি বাংলাদেশের স্বাধীনতার কি বলবো দ্রষ্টা, তিনি যে সিদ্ধান্ত নিবেন।
প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী সময়ে এই দলগুলোর যারা সর্বোচ্চ নেতৃত্বে আছেন তাদের পা ধইরা বা হাতে ধইরা বা তাদের কাছে অনুরোধ করেও বিনয়ের সাথে কোনো বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করার কোনো লোক তৈরি হয় নাই, কতগুলো আজে বাজে লোক তৈরি হয়েছে। এবং এখনো আপনি যখন এই দলগুলোর ভালোর জন্য, এই দলের নেতাকর্মীদের জন্য কোনো সত্য বচন করবেন, যখনই মনে হবে যে ওই দ্বিতীয় শ্রেণীর আজে বাজে নেতাদের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো, তারা মনে করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে। একটা অন্ধ শ্রেণী তৈরি হয়েছে। আপনি মনে করেন ওবায়দুল কাদের সাহেব গত 15 বছর ধরে মেজর জেনারেল জিয়াউর রহমান সম্বন্ধে যা বলছেন, এই গত কয়দিন আগে আমি একটা বক্তব্য তার শুনলাম, পুরো 180 ডিগ্রি জি রিভার্সাল। জি আপনি বলেন এটা কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। হ্যাঁ, বলেন কেন উনি এভাবে কথা বলতে, আমাকে জিজ্ঞেস করেন কেন এভাবে কথা বলতেছে। কেন এইভাবে 360 ডিগ্রি ঘুরে গেল? হ্যাঁ, বলতেছে এই কারণে যে শোনা যায় যে উনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত পাত্তা ইদানিং পাচ্ছেন না। সুতরাং এমন কিছু আজে বাজে কথা বলতে হবে যেটার কারণে বাধ্য হয়ে ওনাকে বলা হবে না 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 তুমি একটু চুপ করো, থামো, একটু আমাদের কাছে থাকো। ইটস এ ভেরি চিপ পলিটিক্যাল ট্যাকটিক্স। আপনি 15 বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে মেজর জেনারেল জিয়াউর রহমান সম্বন্ধে এক ন্যারেটিভ দিলেন। এখন আপনি কলকাতা গিয়া লাইভ ক্যাম একটা লাগাইয়া, ওয়েব ক্যাম একটা লাগাইয়া আপনি এখন আরেক ন্যারেটিভ দিতেছেন। তাহলে ওটা তখন দিলেন না কেন? যখন মেজর জেনারেল জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল করা হচ্ছে, যখন মেজর জেনারেল জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর, উনি নাকি পাকিস্তানের গুপ্তচর, উনি বাংলাদেশের জন্য যখন এইসব কথাবার্তা বলা হচ্ছিল, কিছু কিছু লোক বলছিল, তখন আপনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তখন কি আপনি থামাইলেন না কেন? তখন আপনি বললেন না কেন? আজকে আপনি কি বললে বলছেন? বললে আবার নেত্রী রাগ হয়ে যাবে, এই জন্য হয়তো বা। না, কেন নেত্রী রাগ? কোনোদিন নেত্রী রাগ হবে না। আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে যুক্তিসঙ্গত ভাবে কোনো কথা নেত্রীকে যদি বুঝায় বলা যায় তিনি রাগ হবেন। কেন তিনি রাগ হবেন? এতই যদি রাগ হইতেন তাহলে আওয়ামী রাশেক লীগ ভাই, এত বড় দল চালানো যায় নাকি? নেত্রী তো আমি নিজেই আপনাকে বলছে। কি বলছি যে আমরা অভাগার দল রে ভাই। একটু ভাত, মুড়ি, মুরগি, চিনি, মধু খাওয়ার জন্য আমাদের যে দায়িত্বের জায়গা, সেটা আমরা পালন করিনি। আমিও করিনি। আপনার অনুষ্ঠানে আমিও স্বীকার করছি। আমাকে অনেকে লেখে, কি ভাই 15 বছর তো এত কথা বললেন না, এখন বল। হ্যাঁ শিওর, আমি বলি নাই তো। আমি তো ওই দোষে দোষী। কিন্তু আমি বলি নাই বলে এখন বলবো না, সেটা তো হতে পারে না। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। আপনি এবং এটাও আপনাকে বলি যে বিএনপির যে দ্বিতীয় পর্যায়ে যারা নেতৃত্বে আছেন, তারা তারেক জিয়া ফোন করে বলেছিলেন যে আপনি 7 জন বীরশ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছে, এই বিষয়ে কিছু একটা বলেন। আপনি বাংলাদেশের রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজি আহ, আহ, কি বলে বাংলাদেশের স্বাধীনতার যে সম্মিলিত বাহিনী তার কাছে যে আত্মসমর্পণ করলো, সেই মুরাল ভেঙে ফেলতেছে, আপনি এই বিষয়ে কিছু বলেন? বলেন নাই তো, চুপ করেছিলেন। আপনি হাতে মাইক ধরলে স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল আমরা, স্বাধীনতার দল আমরা। হ্যাঁ, আর যখন স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার চিহ্ন, হ্যাঁ, স্বাধীনতার স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে ধ্বংস করে ফেলতেছে স্বাধীনতার বিরোধী শক্তিরা, তখন আর আপনার মুখে কোনো মাইকও আসে না, তখন আর কোনো বক্তব্য থাকে না। এই তো বাংলাদেশের অবস্থা। অনেকে বলতেছেন যে ধানমন্ডি 32-এর সঙ্গে নাকি মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নাই, ঠিক বলছেন। মানে অনেকে এরকম বলতেছে। হইলো, ব্যাপারটা এরকম হইলো না যে আমার বাড়ি রংপুর, আমার রংপুরের সাথে কোনো সম্পর্ক নাই, আমার বাপ মা আমার জন্ম দিচ্ছে আমার সাথে, ব্যাপারটা ওরকম হচ্ছে না। ব্যাপারটা ওইরকম হইলো না নাকি? তাহলে ধানমন্ডি 32-এর সাথে যদি বাংলাদেশের স্বাধীনতার কোনো সম্পর্ক না থাকে, জাতির পিতার কোনো সম্পর্ক না থাকে, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কোনো সম্পর্ক না থাকে, হ্যাঁ, তাইলে জিয়াউর রহমান সাহেবের সাথে মইনুল রোডের বাড়ির কি সম্পর্ক? এগুলো যুক্তির কোনো মানে আছে? না, এটা আমার কথা না, একজন ব্যারিস্টার ইদানিং টকশোতে বলতেছে আর কি, এই জন্য বললাম। বলেন না, ব্যারিস্টার নামটা বলেন, ওনার নামটা বলেন, শাহরি আমি জানি। শাহরিয়ার সামথিং। হ্যাঁ, ওনারে জিজ্ঞেস করেন ব্যারিস্টার হইতে পারতো নাকি বাংলাদেশ স্বাধীন না হইলে। ওইরকম বহুত ব্যারিস্টার রাশেক রহমান দেখছে। রাশেক রহমানও হইতো না, ওই ব্যারিস্টারও হইতো না। আরে ভাই, বাংলাদেশ থেকে গিয়া লিঙ্কন জিনে পড়ালেখা কইরা, হ্যাঁ, ডিশ ওয়াশিং কইরা পাসপোর্টটা যে পাইছেন, ভিসাটা পাইছেন যাওয়ার জন্য, পাইতেন নাকি? পশ্চিমা পাকিস্তানের লাত্তি পাশা খাইতে খাইতে ব্যারিস্টারি ব্যাগ ভুলে দিতেন। এটা বাস্তবতা। আপনাকে আমি আজকে বলি, আমার আমার নির্বাচনে আমার বিরুদ্ধে কাজ করছেন, কিন্তু তিনি মুরব্বী মানুষ, তাকে আমি ভালোবাসি, সম্মান করি। মোজাম্মেল মিন্টু সাহেব আওয়ামী লীগের সভাপতি ছিল 40 বছর, ঠিক আছে? ওনার আপনার মুখে এক এলাকার, ঘটনা আছে। হ্যাঁ, আপনার এলাকার। হ্যাঁ, আমার এলাকায়, হ্যাঁ। কারণ আমি টামি নির্বাচনে ভাগ হয়ে গেছিল দল। তো কিন্তু আমি ওনাকে সম্মান করি, ওনাকে ভালোবাসি। উনি দীর্ঘদিন আমার বাবার সাথে ছিলেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকুক, মুক্ত থাকুন এবং দীর্ঘায়ু পাক।
ইনশাল্লাহ এগুলো সব ভেদাভেদ ঠিক হয়ে যাবে, কারণ আমি নির্বাচনের ফর্মুলাটা ভুল ছিল। আমি বিশ্বাস করি আমাদের দল এটা বুঝতে পারছে, এটা এক সময় গিয়ে আমরা সবাই আবার একই পরিবারের মতো একসাথে হয়ে যাবো। ওনার মুখে আমি একটা গল্প শুনেছি। উনি তখন তো এসএসসি ছিল না, ম্যাট্রিক পাস করা বলে, খুব শিক্ষিত লোক, কিন্তু উনি শিক্ষক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, খুবই শিক্ষিত লোক, ইংরেজি কোনো ভুল বলে না। আর এই আশ্চর্য ব্যাপার, রংপুরের মিঠাপুরের মতো জায়গায় ইংরেজি যে বলে, আমি বলছি কি চাচা আপনি ইংরেজি কবিতা বলে যাচ্ছে অনর্গল, বুঝছেন? আশ্চর্য ঘটনা ভাই। বলতেছে যে ম্যাট্রিক পাস হয়েছে, আমরা ট্রেনে করে সৈয়দপুর যাব আমাদের এক বন্ধুর বাড়িতে কয়েকদিন কাটাতে। বলছে হ্যাঁ তাহলে, বলে ট্রেনে উঠলাম রংপুর থেকে, 7-8 জন বন্ধু, আমরা সবাই সিট নাম্বার নিযুক্ত টিকিট কিনলাম, মানে প্রত্যেকের সিট আছে। উইঠা দেখি আর বসতে পারি না। বলে কি কারণ? বলে বিহারীদেরকে পূর্ব পাকিস্তানে আইনা, মানে বর্তমান বাংলাদেশে আইনা ফ্রি রেল পাস দেওয়া হয়েছিল, মানে ট্রেনে যাইতে কোনো টিকিট কাটা লাগতো না, ফ্রি। হুম। কিন্তু ওখানে শর্ত আরোপিত ছিল যেগুলো কোনো সিট নাম্বার নিযুক্ত নয়, অর্থাৎ কোন সিটের সাথে সম্পর্কিত টিকিট কাটা কোনো লোক যদি ট্রেনে উঠে তাহলে ওদেরকে ওই সিট ছেড়ে দিতে হবে। চাচা কি হইলো তারপর? বলে বাবা বিশ্বাস করো, এক সিটে বসছে আরেক সিটে পা তুলছে, যাইয়া টিকিট দেখাইলাম, পারে তো পিটাইয়া মাইরা নামায় দেয় ট্রেন থেকে। পুরা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় গেলাম, সিট নাম্বার আছে মাথায়, সিট নাম্বার আছে হৃদয়ে, সিট নাম্বার আছে টিকেটে, কিন্তু খোদার ফজলে ওই বিহারি যারা বসেছিল তারা শুধু একটা সিটে বসে নাই, আরেক সিটে পা তুলে দিয়ে, মানে আমরা যে বসবো সেটা সুযোগ ছিল না। এখন কথা না, এটা ছোট একটা ঘটনা বললাম আপনাকে, হ্যাঁ। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আমার বাবা সিএসপি ছিলেন 1966, সিএসপি সার্ভিসে বলেন, কোথায় বাঙালির সুযোগ ছিল? আর এই যে ব্যারিস্টার তো বড় বড় কথা বলে, ব্যারিস্টারই ভুলাই দিত, বঙ্গবন্ধু বাংলাদেশ না করতো। হ্যাঁ উনি জামাত করতে পারেন, উনি বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু অতটুকু পর্যন্ত যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ পাইছে, সেই জায়গা পর্যন্ত কি বিতর্ক তৈরি না করলে হয় না? ভালো লাগে না? এবং ওনার তো আমি বক্তব্যগুলো দেখলাম সব তথ্যগত ভুল। বঙ্গবন্ধু কবে দলের বড় নেতা ছিলেন, কবে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, কবে সাধারণ সম্পাদক ছিলেন, কবে মন্ত্রী ছিলেন, সে টেলিভিশনে আইসা যেহেতু জানে যে অন্য পক্ষে কিছু জানে না, নিজের ইচ্ছা মতো তারিখ ভুল সব দিয়ে চলে যায়। প্রত্যেকটা ভুল তথ্য, প্রত্যেকটা ভুল কথা, এই চলতেছে বাংলাদেশে এখন। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আমার প্রশ্ন যে বর্তমানে যে পরিস্থিতি, তাতে আমার মনে হয় যে কোনটা রাজনৈতিক সমঝোতা ছাড়া আওয়ামী লীগের আর আসলে আসার সুযোগ নেই, যেহেতু আপনাকে আমি ওই স্থগিত কথাটা আছে। বললাম যে আওয়ামী লীগের আসার ব্যাপার না, কোন একটা রাজনৈতিক সমঝোতা ছাড়া বাংলাদেশের ভালো করার সুযোগ নাই। এই ব্যাপারে আসলে আমি আমি এক আমি মানে একমত না পোষণ না করব না না, তবে মানে না আওয়ামী আপনার, লীগের আসার সুযোগ নেই এটা আমি না বলব। না আপনার তো একমত পোষণ করার প্রয়োজন নাই। একটা বাংলাদেশের ভালো আওয়ামী লীগ ছাড়া হতে পারে যদি জনগণ চায়। আপনি কেন একমত পোষণ করতে যাবেন? স্বাভাবিকভাবে করবেন না, কারণ আপনি তো আওয়ামী লীগ করেন না। জি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার সংসারে যদি 4 ভাই থাকে আর একই বাড়িতে যদি আপনাদেরকে থাকতে হয়, আপনাদের আলাদা 4টা পৃথক বাড়ি না থাকে, আর 4 জনে মিলে যদি ঝগড়াঝাটি করতে থাকেন সারাদিনে, তাহলে তো আপনার কাছে আমার চুক্তি নেওয়ার দরকার নেই, এটা স্বাভাবিক, আপনি শান্তিতে থাকতে কিন্তু পারবেন না। আপনার কাছে আমার প্রশ্নটা এটাই যে রাজনৈতিক আওয়ামী লীগের সমঝোতায় আসার জন্য আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী তো আর বাংলাদেশ ছেড়ে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান বা পাকিস্তানে থাকবে না, বাংলাদেশেই থাকবে। আপনি যেসব আমার মতো কিছু নেতাদেরকে দেখতেছেন দেশের বাইরে, আমাদের সংখ্যা তো অতি নগণ্য। আমরা তো আওয়ামী লীগের যে কোটি কোটি নেতাকর্মী তাদেরকে আসলে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করি এটা বলা যাবে না আসলে, হ্যাঁ। তো এখন 3 কোটি 4 কোটি নেতাকর্মী, তাদের সবাইকে আপনি মামলা দিচ্ছেন, মারছেন, পিটাচ্ছেন, ধর্ষণ করছেন, বাড়ি দখল করছেন, ব্যবসা দখল করছেন, তো এটা বাংলাদেশের অংশ না? এটা বাংলাদেশের জিডিপির একটা অংশ না? কিভাবে আগাবে? আপনি কি মনে করেন যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে যে এক একটা বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠান 25,000, 26,000, 27,000, 28,000 লোককে এমপ্লয় করে, অনেক আছে 50,000 লোককে এমপ্লয় করে, তারা সবাই জামাত করে? তারা কি সবাই বিএনপি করে? তা তাহলে আওয়ামী লীগের একজন নেতাকে আমি চিনি, যিনি এখন জেলে আছেন, হ্যাঁ, শীর্ষস্থানীয়, তারই তো কর্মসংস্থান ছিল 50 থেকে 60,000 লোক। এখন তাকে যদি আপনি ব্যবসাটা না করতে দেন, কথার কথা বলছি, একটা শান্তিময় জায়গায়, তাহলে ওই 60,000 লোক কোথায় যাবে? আপনি মনে করছেন যে কালকে বিএনপি এসে ওনার ফ্যাক্টরির স্টিয়ারিং বা দায়িত্ব নিয়ে 60,000 লোককে খাওয়াইতে পারবে? নো, ইটস নট লাইক দ্যাট। কিন্তু উনি যদি হত্যা মামলাতে আসামি হন তাহলে তো কিছু করার নেই। না আমি কিছু না বলিনি, আমি বলছি জেনুইন ভাবে যদি কেউ হত্যা মামলা আসে সেটা বিচার করবেন। কিন্তু আমি তো বুঝতেছি কি যে হত্যা মামলা আসে, আমি তো আপনাকে বলতেছি ভাই, আমার তো শত্রু আছে, মিত্র আছে, আমি তো বললাম আমার নামে 18টা মার্ডার কেস। কোথায় ভাই, কোথায়?
কোথায় মার্ডার করছি? আর যাই হোক, আপনি যদি কনভিন্সড হইতেন যে আমি খুবই একজন খুনি প্রকৃতির লোক, আমি বিশ্বাস করি আপনি আপনার অনুষ্ঠানে আমাকে ডাকতেন না। আমার নাম মামলা আছে কেন আমি বুঝি। আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি, শেখ হাসিনার পক্ষে কথা বলি, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, তো যাদের ভালো লাগে না তারা তো মামলাই দিবে। তাদের কাজটা কি এখন? তারা কিন্তু কি বিজ্ঞানী না চিকিৎসক নাকি ব্যবসায়ী? তারা তো মানে রাজনৈতিক আম- দালাল। তারা তো মামলা দিবেই, এটাই বাস্তব। আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক সমঝোতা করার জন্য আসলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব কোনো চেষ্টা করতেছে কিনা? তারা যেভাবে কথা বলতেছে এখন উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, সমঝোতামূলক কোনো একটা মানে পদক্ষেপ তারা আসতেছে না। আপনার অনুষ্ঠানে পুরো সময়টা আপনাকে আমি যেটা বলার চেষ্টা করলাম যে আমাদের পলিটিক্যাল ডিরেকশনটা ঠিক নাই এখন। পলিটিক্যাল ডিরেকশনটা ঠিক নাই, এটা আমি বলছি এই কারণে যে আমার নেতৃত্ব একজন সুরক্ষিত ব্যক্তি, তার তো নিরাপত্তা বলেন সবকিছু মিলাই বলেন, এটা তো আমাদের মতো না। তিনি তো একটা সুরক্ষিত জায়গায় আছেন। হ্যাঁ, তার পক্ষে সব তথ্য সবকিছু একদম সঠিকভাবে পেয়ে যাওয়া সবসময় সম্ভব হবে বলে আহ, লাগে না। যদিও তিনি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এসবের মাধ্যমে সারা দেশের সবার সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন, কিন্তু কথা বলার সময় তো সত্য কথাটা আসলে বলতে চায় না বা বলেও না। হ্যাঁ, আহ, এবং ফিল্ডে আসলে আমাদের কি অবস্থান এটাও ওনার কাছে যে খুব পরিষ্কার করা হয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে না। সেই জায়গা থেকে যারা দ্বিতীয় পর্যায়ের নেতৃত্বে আছেন বা তৃতীয় পর্যায়ের নেতৃত্বে আছেন, তাদের অনেক বড় দায়িত্ব হচ্ছে একসাথে হয়ে যে কোনো ভাবেই হোক নেত্রীকে বোঝানো যে আমাদের কৃত ত্রুটিগুলো বুঝে আসতে হবে কি ছিল। আপনি যে স্বীকার নাও করেন, আপনাকে বুঝতে হবে কি ছিল ত্রুটিগুলো। হ্যাঁ, না বুঝলে তো আর আপনি সামনে ভালো করতে পারবেন না। আর আমাদের মাঝে কিছু দানব সম মানুষ ছিল, তারা যে আর কোনোদিন দানব হতে পারবে না, এই জায়গাটা বাংলার জনগণকে না বুঝাতে পারলে রাজনীতিতে আমাদের খুব একটা সুবিধা হবে না, অসুবিধা হবে বই কি আমি বিশ্বাস করি। সেটা ঠিক করতে হবে। আর যেটা আজকে আপনার অনুষ্ঠানে আমি সবচেয়ে বড় যেটা কথা বলার চেষ্টা করলাম যে এতদিন তো শত্রু ছিল আমাদের ইউনূস, এখন ইউনূস তো আগামী ফেব্রুয়ারির মধ্যে আসসালামু আলাইকুম হয়ে যাবেন। হ্যাঁ, তো হয়ে গেলে তখন আমার শত্রুটা কে হবে? কারণ এখন বাণীতে, বক্তব্যে, প্রেস বিজ্ঞপ্তিতে, ঝটিকা মিছিলে, শাটডাউনে, লকডাউনে ডক্টর ইউনূস না হয় আমার শত্রু, কিন্তু জেলে, থানায়, আদালতে, মামলায় তো আমার শত্রু ডক্টর ইউনূস না, অন্য কেউ। তো যখন সে গত হবে তারপরে কি? তখন নতুন একটা ন্যারেটিভ দিবেন। তো এখন কথা হচ্ছে একদম সুস্থ স্বাভাবিক মানুষ যখন কোথাও মারপিট করতে নামে, বাংলা সিনেমায় দেখা যায় তিনি প্রায় 40 থেকে 50টা ঘুষি এবং লাথি মারতে পারেন, তারপরেও তার শক্তির কোনো অভাব হয় না। এবং আমি ছোটবেলায় একবার একটা চলচ্চিত্র দেখেছিলাম, এটার নাম ছিল মিস লঙ্কা। হ্যাঁ, সেখানে জনপ্রিয় অভিনেত্রী ববিতা আন্টি এবং জনাব মাহমুদ কলি সাহেব, ওনারা ছিলেন মূল ভূমিকায়। তো ওখানে দেখা যাচ্ছে মাহমুদ কলি সাহেব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের শত্রুকে লাথি মারছেন পশ্চাৎ দেশে, সেই শত্রু উড়ে গিয়ে পড়ছে নেপালের কাঠমান্ডুতে। আবার নেপালের কাঠমান্ডু থেকে ববিতা আন্টি দিচ্ছেন ঘুষি, উনি আবার উড়ে এসে পার্বত্য চট্টগ্রামে মাহমুদ কলি সাহেবের কাছে পড়ছেন। বাস্তব জীবনে তার তা হয় না। বাস্তব জীবনে আপনি যখন মারামারি করতে নামবেন, খুব বেশি হলে সজোরে শরীরের সকল শক্তি দিয়ে 3টা বা 4টা ঘুষি, 3টা বা 4টা লাথি মারা যায়, এরপরে শরীরটা বিহবল হয়ে যায়। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে আপনি 15 মাস ধরে আপনার ঘুষি লাথি সব মারতেছেন, তাহলে এই 15 মাসের পরে কি হবে? অর্থাৎ আমি যখন কোথাও মারপিট করতে যাব, আমি কতটুকু ঘুষি মারতে পারবো, কতটুকু লাথি মারতে পারবো বা কয়টা মারবো, এটা হিসাব নিকাশ করে পরিকল্পনা করেই তো আমাকে আগতে হবে। এখন 15 মাস পরে আপনি যদি আবার একটা নতুন ন্যারেটিভ দেন যে না, ভুল হয়ে গেছে, ইউনূস আমাদের শত্রু ছিল না, এখন শত্রু অমুক, তাহলে সেটা ধাতস্থ হতে একটা সময় লাগবে। আমি আমি জি, আই হোপ আমি বুঝতে পারছি। জি, আপনার কাছে আজকে আমার আজকের শেষ অনুষ্ঠানের পরে অনেক গালাগালি আমি খাবো, বাট ইটস ওকে, ইটস অলরাইট। শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি জানেন 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাকাণ্ড হলো, এটার একটা তদন্ত প্রতিবেদন সেখানে বলেছে যে সরাসরি আওয়ামী লীগ দলগতভাবে জড়িত। আবার ভারত সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়কারীর ভূমিকায় এবং বলেছেন যে এর সঙ্গে ভারত জড়িত। কিভাবে ভারত জড়িত? 921 জন ভারতীয় ওই সময়টা এসেছিল বাংলাদেশে, তার মধ্যে এক হিসাবে 65 জন এবং 67 জন বিমান এসেছে, কিন্তু তারা আবার ফিরে যায়নি। তার মানে হচ্ছে তারা জড়িত থাকতে পারে। তো আপনার
কি মনে হয় এই বিষয়ে? এটা খুবই স্পর্শকাতর একটা ব্যাপার। আমি এতটুকু বলতে পারি যে বিডিআর হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীকে নিয়ে কোনো এসএসএফ প্রোটেকশন ছাড়া তিনি ঢাকার সেনানিবাস, যেটাকে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট হিসেবে চিনি, সেখানে একটি জরুরি দরবারে উপস্থিত হয়েছিলেন, যেখানে সেনা কর্মকর্তারা তাদের মনে থাকা বিভিন্ন রাগ, ক্ষোভ, প্রশ্ন তার প্রতি ছুড়ে মেরেছিলেন এবং তিনি সাহসিকতার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করেছিলেন। এবং সেই দরবারে সেনা প্রধান উপস্থিত ছিলেন, তিনি ছিলেন, বেগম মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন, এবং ওনার ব্যক্তিগত সাধারণত যে সুরক্ষার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনুপস্থিত ছিল। এবং এটা আমি মনে করি তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই ঘটনার পরে বিডিআর হত্যাকাণ্ডের যেই দুঃখজনক পরিস্থিতি এবং যেই বিচার কাজ চলেছে, অনেকের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে বিভিন্ন সাজা এগুলো হয়েছে, কিন্তু এটা তো একটা ঐতিহাসিক বিপর্যয় ছিল। বাংলাদেশের মেধাবী সেনা সদস্য, তাদের ভিতরে 57 জন এভাবে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। এটার সাথে সম্পর্কিত যে পারসেপশন, যে এই প্রেক্ষিত পট বা পটভূমি, এটার ব্যবস্থাপনা সঠিক হয়নি। তাই আজও এটা আমাদেরকে ধেয়ে বেড়াচ্ছে। এটা আমার ব্যাপার নয়, এটা ধেয়ে বেড়ানোর সুযোগ হয়েছে কারণ এটা ব্যবস্থাপনা সঠিক হয়নি। এবং মানে দল হিসাবে আওয়ামী লীগ দায়ী এবং শেখ হাসিনা দায়ী, এটা আপনি মনে করেন না, আমি আসলে? শেখ হাসিনা দায়ী বলবো না, এটার ব্যবস্থাপনাটা ঠিক হয়নি। আমি এরপরের কথা, এইসব কথা কি মাঝখানে যখন কিছু বলেন তখন মূল নিজেরও কথা মূল বলতে ভয় লাগে, বক্তব্যটা কারণ কি এটা খুব মানে মূল স্পর্শকাতর তো। বক্তব্যটা ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, এটা তখন আমার নিজেরই ভয়, আমি ভয় পেয়ে যাই। হ্যাঁ, কারণ আমাকে তো কথাটা সঠিকভাবে বলতে হবে, এটা তো হালকা কোনো কথা না। এখানে যেটা হয়েছে, আমি যেটা দেখেছি যে বিচার চলাকালীন সময়ে সেনাবাহিনীর ভেতর থেকে, এমনকি তৎকালীন বিডিবি তো, বিডিআর তো বদলে হলো বিজিবি, সেই বিজিবির জায়গা থেকেও কিছু কিছু ব্যক্তি, যারা অনেকে পালিয়ে গেছেন অপরাধ সংগঠিত করার পরে বিডিআর বিদ্রোহে, বা গ্রেপ্তারও হয়েছেন, তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন এলাকায় কিন্তু তারা গিয়েছিলেন। এখন সেই জায়গায় তদন্তে কিছু কিছু নাম উঠেছে, তাদের ভূমিকাটা প্রশ্ন করা যেতে পারে। আমি এই জায়গায় জিনিসটা রাখতে চাই, শেখ হাসিনার এখানে কিছু করার ছিল না। হয়তো বা এরকম হতে পারে যে শেখ হাসিনা হয়তো আর একটু ভালোভাবে ম্যানেজ করতে পারতেন। সেটাও বলবো না, আমি আমি বলেছি যে বিডিআর ব্যবস্থা, বিডিআর বিদ্রোহের যেই নির্মম পরিণতি, সেটার প্রেক্ষিত পট এবং পারসেপশন যেটাকে বলে, এটার ব্যবস্থা অনুযায়ী সঠিক হতো, তাহলে তো আজকে এটা ধেয়ে আসতো না। জি, ধন্যবাদ। আমার একটি শেষ প্রশ্ন আছে, এটাই শেষ, এরপরে আর কোনো প্রশ্ন করবো না। সেটা হচ্ছে যে আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খালেদা জিয়া সুস্থ কামনা করে তিনি এক্সে পোস্ট দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই চিকিৎসার জন্য সম্ভাব্য যদি কিছু করার সুযোগ হয় তাহলে তারা তাও করবেন। এবং সম্প্রতি প্রেস সচিব শফিকুল আলম বললেন যে আসাদুজ্জামান খান কামালকে নাকি ভারত ফেরত পাঠাবে, যদিও এটা পররাষ্ট্র উপদেষ্টা অস্বীকার করেছেন, এরকম আলোচনাই হয়নি। আপনার কি মনে হয় যে আসলেই মানে আওয়ামী লীগের উপর ভারতের যে আশা, সে আশাটা আস্তে আস্তে দুরাশায় পরিণত হচ্ছে এবং ভারত আসলে বিএনপি কে নতুন মিত্র বলে ভাবছে? আচ্ছা, প্রথম কথা আপনাকে বুঝতে হবে, আমি একটু পিছন থেকে আসি। সেটা হচ্ছে যে আসাদুজ্জামান কামাল সাহেব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় ভারত এবং বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা যে জায়গাটা বা সুরক্ষার যে জায়গা, সেই জায়গায় আমি বিশ্বাস করি তিনি যথেষ্ট সহযোগিতা ভারতের সাথে করেছেন। সেই জায়গা থেকে বাংলাদেশ মিত্র দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তাকে ভারত ফেরত পাঠিয়ে দিবে, এটা যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস ব্যবস্থাপনা বা তাদের মস্তক নিয়ে আমার বিশাল সন্দেহ তৈরি হয়। এটা কোনোদিনও ফেরত পাঠাবেন না, কারণ জেআইসি বলেন, আপনি দুটো দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান বলেন, দুটো দেশের গোয়েন্দা সংস্থা বলেন, এর ভিতরে যে মিথস্ক্রিয়া হয় সেখানে অবশ্যই দুটি দেশের
স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা নিবিড় সম্পর্ক থাকে। এখন সে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করছেন, সেখান থেকে পাঠাই দিবেন, তাহলে তো আগামী দিনে এটা আওয়ামী লীগ বলে না, কোন সরকারের কোন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরাষ্ট্রীয় যে সহযোগিতার জায়গা সেখানে আর খুব একটা আন্তরিক হবেন না। এটা আসলে হয় না। হ্যাঁ, আপনি ইতিহাসও দেখবেন যে হাজার হাজার বছর আগে বিভিন্ন সময় বিভিন্ন রাজা বা সেনাপতি তার রাজ্য হারানোর পরে বা তার ক্ষেত্র হারানোর পরে সে পার্শ্ববর্তী দেশের রাজার রাজ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। যদিও খুব নিবিড় বন্ধু না হলেও আর যাই হোক ফিরিয়ে দেয় নাই, কারণ এগুলো কিছু কূটনৈতিক বিশ্বাসযোগ্যতার ব্যাপার থাকে। হ্যাঁ, এটা এটা করে না, এটা এটা হবে না, ইটস জাস্ট নট পসিবল। এন্ড তার থেকে বড় কথা কি, এক্সট্রাডিশনের ঘটনা পৃথিবীতে খুব কম। একেবারেই ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ারের টেরোরিস্ট না হলে বা কিলার না হলে বা পারপিট্রেটর না হলে এক্সট্রাডিশনের ঘটনা খুব বেশি খুঁজে পাবেন না। এই লেভেলের এক্সট্রাডিশনের সাথে সম্পর্কিত যে বিচার কাজ সেগুলো নিয়ে অনেক বিতর্ক থাকে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনার অনুষ্ঠানে আমি খুব পরিষ্কার ভাবে আপনাকে বলেছি যে কেন এই বিচারটি ত্রুটিপূর্ণ এবং কেন এই বিচার আসলে গ্রহণযোগ্যতা পাবে না। এটার গ্রহণযোগ্যতা নাই, বিশ্বাসযোগ্যতা নাই। তো সুতরাং সেই জায়গা থেকে আসলে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর কোনো বিষয় নাই, এটা এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এটা গেল এক। আর দুই নাম্বার হচ্ছে যে অবশ্যই যেহেতু বেগম খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দলের চেয়ারপারসন, এবং আহ, আহ, মানুষ ধারণা করছে যে আগামী দিন নির্বাচন হলে তার সন্তান প্রধানমন্ত্রী হবেন। হুম, এবং তার প্রভাব বা তার ওই রাজনৈতিক শক্তি রয়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে তো ভারতের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী, তিনি তার সুস্বাস্থ্য আশা করে বাণী দেবেন, এটাই স্বাভাবিক। তবে এখানে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য ভালো হতো, হুম, সবার জন্যই ভালো হতো যদি জনাব নরেন্দ্র মোদী 5ই আগস্টের সংকটের ঠিক পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকেই বেশি গুরুত্ব দিতেন। আপনি ভিসা বন্ধ করে দিয়েছেন, মানুষকে ভারতে যাওয়া বন্ধ করে দিয়েছেন, চিকিৎসা করার সুযোগ বন্ধ করে দিয়েছেন, সব বুঝি কেন করেছেন, ঠিক আছে করতেই পারেন, করা উচিত হয়তো, আমি জানি না, এটা আপনাদের সিদ্ধান্ত, এখানে আমাদের বলার মানে কিছু নেই। দর্শকদের বোঝার জন্য আপনি কি বলতে চাচ্ছেন যে 5ই আগস্টের পরে নরেন্দ্র মোদী আসলে একটা রাজনৈতিক সমঝোতার ভূমিকায় সব দলের সঙ্গে আলোচনা করতে পারতেন, শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে না থেকে? না না, এটার কারণ হচ্ছে, আমি কারণটা আপনাকে বুঝাই বলি, কারণ ডক্টর ইউনূসের তো হারানোর কিছু নাই, হুম। জিনিসটা আপনাকে ফিল করতে হবে। ডক্টর ইউনূস জীবনে রাজনীতি করেন নাই, জিনিসটা বুঝেন। করবেনও না। না না, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হারানোর পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 21 বছর পরিশ্রম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। সংখ্যাগুলো মনে রাখবেন, 21 বছর। 21 বছর। বেগম খালেদা জিয়ার স্বামী মেজর জেনারেল জিয়াউর রহমান 1981 সালে হত্যার শিকার হওয়ার পরে দীর্ঘ 10 বছর বা 11 বছর পরিশ্রম করে তিনি প্রধানমন্ত্রী হলেন। পলিটিক্স ইজ নট ইজি থিং। যত দামি বাড়িতে থাকেন, যত দামি গাড়িতে চড়েন, রাজনীতি খুব কঠিন কাজ, ঠিক আছে? এখন আইরনিটা চিন্তা করেন যে বঙ্গবন্ধু কন্যার 21 বছর, খালেদা জিয়ার 11 বছর, আর ইউনূস সাহেবের তো কোনো বছরই নাই, কোনো পরিশ্রম ছাড়াই প্রধানমন্ত্রীর সমমর্যাদার প্রধান উপদেষ্টা হয়ে গেছে। আর শেখ হাসিনাকে দিনের শেষে চিন্তা করা লাগে তার দলের কি হবে, দলের নেতার কি হবে, দলের কর্মীর কি হবে। ঘন্টার পর ঘন্টা কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কে মৃত্যুবরণ করেছে, কার বাড়িতে আগুন লেগেছে, হ্যাঁ, কার দোকান দখল হয়েছে, এই কথা তাকে শুনতে হয় এবং সাহায্য করার চেষ্টা করতে হয়, কার নামে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়ারও একই ব্যাপার। 5ই আগস্টের আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যতদিন তিনি অন্তরীণ ছিলেন না, জেলে ছিলেন না, বন্দী ছিলেন না, ততদিন তাকে নেতা কর্মীদের বাড়িতে যেতে হয়েছে। এই যে সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, তাকে দেখতে যেতে হয়েছে, বিভিন্ন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হয়েছে, মানুষের দুঃখ কষ্ট শুনতে হয়েছে, কম বেশি, ঠিক আছে না? কিন্তু প্রফেসর ইউনূসের সুবিধা হচ্ছে ওনার ইঞ্জিনটা তো ছোট। ওনার রাজনৈতিক যে ইঞ্জিন, পলিটিক্যাল ইঞ্জিন, ভেরি স্মল। এটা একটা 50 সিসির মোটরসাইকেলের সমান। আর খুবই জননেত্রী স্মল, ওই শেখ ওই হাসিনা, তুলনায় হ্যাঁ খুবই স্মল। হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়ার রাজনৈতিক ইঞ্জিনের সাইজ হচ্ছে একটা এয়ারবাস, কি বলে যে যেটা এখন সবচেয়ে বড় আর কি, ওইটার নামও তো ভুলে গেলাম, হ্যাঁ, আচ্ছা ধরেন জাম্বো জেট, হ্যাঁ, 747, এগুলার সমান, ঠিক আছে না, হিউজ। আর সেই জন্য 50 সিসি একটা মানুষ, তাহলে ওনার তো কোনো দায়বদ্ধতার বিষয় নাই। সুতরাং
ওনাকে নরেন্দ্র মোদী কোনো কথা বললে উনি শুনবেন এমন কোনো নিশ্চয়তা নেই, কেননা চাওয়া পাওয়ার বা আগামী দিনের কোনো বিষয় নাই। উনি আসছেন, হ্যাঁ, আওয়ামী লীগের লোক মাইর খাইতেছে, ধাওয়া খাইতেছে, ধর্ষণের শিকার হচ্ছে, দখল হচ্ছে, ওনার কিচ্ছু যায় আসে না। 32 নম্বর ভেঙে ফেলতেছে, স্বাধীনতার 7 জন বীরশ্রেষ্ঠর যেই মূর্তি ভেঙে ফেলতেছে, স্বাধীনতার মুরাল ভেঙে ফেলতেছে, বাংলাদেশের স্বাধীনতার মুছে ধূলিসাৎ করে ফেলতে ওনার কিছুই যায় আসে না। কারণ উনি কোনোভাবে নির্বাচন একটা করে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যে ইতিহাস, সেই ইতিহাসে উনি নির্বাচন করিয়েছেন, প্রবাসীদের প্রথম ভোট দিয়েছেন, এবং জুলাই আগস্টে পরে তিনি একটা ভালো নির্বাচন করাতে পেরেছেন। এই ধরনের কথাগুলো লিপিবদ্ধ থাকুক, এই ধরনের জায়গায় তার নাম চলে যাক, এটা করে উনি বিদায় নেবেন। এটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন, এর থেকে বড় অর্জনের আর কোনো সুযোগ নাই, ঠিক আছে না? এখন যদি 5ই আগস্টের পর থেকে ভারত সরকারের পক্ষ থেকে বিএনপি যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো অবস্থায় ছিল, এই জায়গা থেকে যদি খালেদা জিয়ার সাথে ওনারা আলাপটা শুরু করতেন বা তারেক জিয়া সাহেবের সাথে আলাপটা শুরু করতেন, তাহলে আওয়ামী লীগকে নিয়ে পথ চলতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে না, আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে, এই জায়গাগুলো অনেক সহজে আপোষে বোঝাতে পারতেন, মানাতে পারতেন। এটা আমার ব্যক্তিগত অভিমত। তাহলে যেটা হতো, আজকে বিএনপি নিজেও যে জামাতকে নিয়ে বিভিন্ন অভিযোগ করছে, এই অভিযোগের জায়গাগুলো তৈরি হইতো না। কিন্তু কেন জানি বুঝলাম না, পুরাপুরি একটা আয়রন ক্ল্যাড সিচুয়েশন, একদম হাত টাত গুটিয়ে না, আমি কারোর সাথে কথা বলবো না, এরকম একটা জায়গায় চলে গেলেন। এটা ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। তবে ওনারা অনেক বড় রাজনীতিবিদ, তারা আমার থেকে বেশি বুঝে। এখন তাদের হয়তো নিজের কোনো বুঝ ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে পলিটিশিয়ানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পলিটিশিয়ান অনেক সময় জেনে শুনে প্রথা না মেনেও অনেক কিছু করতে পারেন। সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে বাংলাদেশকে যেহেতু ভারতের প্রয়োজন, বাংলাদেশের সহনশীলতারও বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের স্থিতিশীলতাও ভারতের প্রয়োজন, সেই জায়গা থেকে আমি মনে করি ভারত সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সাথে যদি মিথস্ক্রিয়া শুরু হতো, সেটা শুধু বাংলাদেশ নয়, সেটা আওয়ামী লীগের জন্য ভালো হতো। এবং যেটা আপনি মানতে চাইলেন না, যে আওয়ামী লীগ না থাকলেও নাকি বাংলাদেশ ভালো চলবে, হ্যাঁ, সেই জায়গায় একটা ইতিবাচক জায়গা তৈরি হইতো। আহ, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ভালো চলবে না। এবং আমরাও শিখেছি যে সবাইকে বাদ দিয়ে বাংলাদেশ চালানো যায় না। আমি মনে করি আমরাও শিখেছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আজকে গুছিয়ে বললেন এবং সর্বশেষ আপনি লাস্টে যে কথাগুলো বললেন যে ভারতের যে ভূমিকাটা রাখা উচিত ছিল অ্যাজ এ মানে রাখতে একজন পারত, একজন এটা আমার গার্ডিয়ান হিসাবে, ব্যক্তিগত যে অভিমত। যে একটা একটা রাজনৈতিক ভাবে একটা সমঝোতা করে একটা আলাপ আলোচনা করে, এবং এবং আমার মনে হয় যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে আপনি আসাতে। প্লিজ কিছু মনে, আপনি কি মনে করেন না যে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সাহেব অসম্ভব প্রজ্ঞাবান মানুষ, তিনি যদি একটা বার শুধু বেগম খালেদা জিয়াকে বলতেন যে আপনার স্বামী নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি কিছু একটা বলেন যাতে স্বাধীনতার প্রতীকগুলোর উপর হাত না পড়ে, আপনি কি মনে করেন না বেগম খালেদা জিয়া কথাটা রাখতো? কিন্তু রাখলেও কি মাঠ পর্যায়ে ওরা শুনতো? 100% শুনতো। কি বলেন, বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা বিএনপিতে অবশ্যই সর্বোচ্চ। তো মাঠ আর পর্যায়ে যারা মূর্তি আর ভাঙছে আর সেখানে আর শুধু না বিএনপি, না অন্য কেউ নাই? না, আর শুনতো কি শুনতো না সেটা কি ইম্পর্টেন্ট, নাকি উনি বলতো ওটা ইম্পর্টেন্ট? উনি বললে তো ইতিহাসের ধারাপাত ঠিক থাকতো। শুনতো কিনা দেখতাম, বলতো আগে। কিন্তু জনাব রাশেদ রহমান, আমার মনে হয় ভারত অনেক বড় দেশ, তো বাংলাদেশকে অনেক ছোট চোখে দেখে এবং মনে করে কি না, দরকার। বাংলাদেশকে ছোট চোখে দেখে না, বাংলাদেশকে ভারতের প্রয়োজন আছে। আমরাও নিজেদের কাছে ছোট করে দেখার কোনো প্রয়োজন নাই। সমস্যা হচ্ছে আমরা ছোট করে দেখি বলেই তো আমরা নিজেরা ভালো করতে পারছি না। ওই আপনার গত অনুষ্ঠানে বলেছিলাম না আমি, যে আমরা যদি 15 বছর লেখা পড়া সাংস্কৃতিক চর্চা সব জায়গায় খুব গুরুত্ব চিন্তা করতাম, তাহলে তো মানুষ আজকে এই অবস্থা হতো না। আমরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করি নাই। আমরা মনে করছি স্কুলে গিয়ে ডিম ভাজা শেখাটা বেশি জরুরি, বা বিছানার চাদর কিভাবে বিছাবেন সেটা শেখা বেশি জরুরি। মানে আমার হয়তো বা সাজে না, ওই যে ব্যারিস্টার রুমিন ফারানা, তার অনেক কথা এখন আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজ গুলোতে দেখি কোট করে, হ্যাঁ। বা ফজলুর রহমান, হ্যাঁ, হাবিব। তো ব্যারিস্টার রুমিন ফারানা বলতেছিল যে আমার মা তো ঘরে আমাকে শিখেছে ডিম কিভাবে ভাজতে হবে, এটা আমাকে স্কুলে গিয়ে কেন শেখা লাগবে? আমি তার সাথে একমত। আমার মা আমাকে ঘরে শিখিয়েছে বিছানার চাদর কিভাবে বিছাতে হয়, আমাকে স্কুলে যে শিখতে হবে কেন? তো এগুলো হচ্ছে কি যে আমরা জাপানি হওয়ার চেষ্টা করছি, তা আমরা তো জাপানি না, আমরা তো পরোটো অস্ট্রোলয়েড। আমরা আমরা
অস্ট্রেলয়েড, মঙ্গোলয়েড, নিগ্রয়েড, ককেসয়েড, এই 4টি নৃতাত্ত্বিক ধারার সংমিশ্রণ। আমরা জাপানি হইতে গেলাম কিসের জন্য? আমি তো বুঝতে পারলাম না। তো 15 বছর এগুলো করে তো আমাদের 12টাটা আমরা বাঁচিয়েছি। হ্যাঁ, আমাদের দেশে আলেম ওলামা যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাদের আরো উন্নয়নের জন্য আপনি আন্তর্জাতিক মানের একাডেমি গুলো তৈরি করতে পারতেন। 15 বছর তো কম সময় না। আমরা কি করলাম আসলে ঠিক বুঝতে পারলাম না আসলে। আমার তো পরিষ্কার না। জি, জনাব রাশেক রহমান, আপনি অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন এবং আশা করি দর্শক আপনার কথার মর্মার্থ উপলব্ধি করতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আশা করি ভবিষ্যতে আমিও আবার আশা দেখা করি। হবে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আসসালামু আলাইকুম।